হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু FST 7 ফিজিক্স ভিডিও সলিউশন। আমরা প্রত্যেকটা এফএসটিতেই চেষ্টা করছি কিছু ভালো কোশ্চেন্স রাখার, যেগুলো একটু চ্যালেঞ্জিং কোশ্চেন্স। সেই কোশ্চেন্সগুলো ডেফিনেটলি স্টুডেন্টরা যদি প্র্যাকটিস করে তাহলে ডেফিনেটলি ওরা কনফিডেন্স বিল্ড আপ হবে এবং তার সলিউশন আমরা দিয়ে দিচ্ছি। কাজেই এই যে টেস্টটা, এই টেস্টের সলিউশনও দেওয়া হচ্ছে। তো টেস্ট প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো দেখ, ভালো কোশ্চেন, একটু ট্রিকি কিছু কিছু কোশ্চেন্স আছে, তো সেগুলো প্রত্যেকটা আমি ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন যেরকম, দ্য ওয়ার্ক ফাংশন অফ সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম আর বলে দিয়েছে এত, এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা ইনসিডেন্ট হচ্ছে মানে ফোটনের এনার্জি, সেটা হচ্ছে 2.20 ইভি। তো ফোটনের এনার্জি আমরা জানি ফোটো ইলেকট্রিক এফেক্ট হতে গেলে ফোটনের যে এনার্জি অফ ফোটন শুড বি গ্রেটার দ্যান ওয়ার্ক ফাংশন, তাই তো, ওয়ার্ক ফাংশন। তো এবার ব্যাপার হলো যে এইটাই কি একমাত্র কন্ডিশন, বা আমরা যদি বলি ফোটনের ফ্রিকোয়েন্সি দ্যাট শুড বি গ্রেটার দ্যান নিউ নট, মানে থ্রেশহোল্ডের থেকে বড়, বা ফোটনের ওয়েভলেন্থ লেস দ্যান ল্যামডা নট, এই কন্ডিশনগুলো হলেই তবে ফোটো ইলেকট্রিক হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, যেরকম তাহলে এখানে খেয়াল কর, সিজিয়ামের বলেছে 2.14, পটাশিয়ামের হচ্ছে 2.30 আর সোডিয়ামের হচ্ছে 2.75। তাহলে কোনটা হতে পারে, পসিবিলিটি কোনটা আছে? আমার ফোটনের রেডিয়েশন এনার্জি যেটা সেটা আমি দেখতে পাচ্ছি সিজিয়ামের এনার্জি অর্থাৎ 2.14 এর থেকে বড়। তার মানে আমি বলতে পারি সিজিয়ামের ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি আছে, বাকিগুলোর ক্ষেত্রে তো কোনোদিনই হবে না, কারণ বাকিগুলো যে ওয়ার্ক ফাংশন সেটা আমাদের গিভেন ফোটনের এনার্জির থেকে বেশি। তাহলে ওয়ার্ক ফাংশন বেশি হলে ডেফিনেটলি ফোটন ইলেকট্রনকে বের করে আনতে পারবে না। দ্যাট মিনস আমার ইলেকট্রন উইল বি এমিটেড ফ্রম Na, এটা তো ভুল। বলছে ফোটো ইলেকট্রনস আর এমিটেড ফ্রম সিজিয়াম অ্যান্ড সোডিয়াম, দুটো থেকে কি বেরোবে না, সোডিয়াম থেকে তো বেরোচ্ছে না। এইটা দেখ, অপশন ডি, ফোটো ইলেকট্রনস মাস্ট বি এমিটেড ফ্রম সিএস, অনেকে এইটাই দাগিয়ে আসবে, যেটা ভুল উত্তর। অনেকে ভাববে যে হচ্ছে সিজিয়াম তো আছে, সিজিয়ামের তো ওয়ার্ক ফাংশন কম, তার থেকে আমার ফোটনের এনার্জি বেশি, তো ডেফিনেটলি সিজিয়াম থেকে ফোটো ইলেকট্রন বেরোবে। বাট এখানে সম্ভাবনা আছে বেরোনোর, যদি থাকতো ফোটো ইলেকট্রনস বি থাকলে তাহলে আমরা বলতাম পসিবল, কারণ আমরা এটা বারবার বলেছিলাম যে এনার্জি বেশি আসছে মানেই যে ইলেকট্রন বেরোবে তার কোনো গ্যারেন্টি নেই। ধর 100টা ফোটন এলো, প্রত্যেকটা ফোটনের এনার্জি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি, তাহলে কি 100টা ইলেকট্রনই বেরোবে? না, তার কোনো গ্যারেন্টি নেই। হতেই পারে 70খানা ইলেকট্রন বেরোলো, এবং সেই রেশিওটাকে আমরা কি বলি, ফোটো ইলেকট্রিক এফিসিয়েন্সি, দ্যাট ইজ নাম্বার অফ ইলেকট্রন এমিটেড বাই নাম্বার অফ ফোটন, তাই না? তো এটা যে অলওয়েজ 100% হবে, অর্থাৎ প্রত্যেকটা ফোটনের জন্যই ইলেকট্রন বেরোবে তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে আমরা কি বলতে পারি, ফোটো ইলেকট্রনস মে নট বি এমিটেড ফ্রম এনি অফ দিস। দেখ, সোডিয়াম পটাশিয়াম থেকে তো বেরোবেই না, বাট সিজিয়ামের ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, বাট তাও পসিবিলিটি আছে যে সিজিয়ামের ক্ষেত্রেও বেরোবে না। ঠিক আছে, পসিবিলিটি আছে, একদম বেরোবে না এটা গ্যারেন্টি দিয়েও বলা যাচ্ছে না, আবার বেরোবেই সেটাও গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না, অর্থাৎ এইটাই হচ্ছে মোস্ট পসিবল অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে মোস্ট পসিবল অ্যান্সার। নেক্সট দেখ, kinetic energy of particle increased to 16 times of its previous value, the percentage change in the de Broglie wavelength of the particle। তাহলে কি বক্তব্য হচ্ছে যে কাইনেটিক এনার্জি 16 টাইমস বাড়ানো। তো কাইনেটিক এনার্জির সঙ্গে ডি ব্রগলি ওয়েভলেন্থের রিলেশন কি? আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু h বাই রুট আন্ডার 2mk, তাই তো, রুট আন্ডার 2mk, ল্যামডা ইকুয়ালস টু h বাই রুট আন্ডার 2mk। তাহলে h আর m তো এখানে কনস্ট্যান্ট থাকছে, পার্টিকুলার একটা পার্টিকেলের কথা বলেছে, তাহলে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট কে, তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1 দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার k1 বাই k2। এটা কত হয়ে যাচ্ছে বলেছে, ইনক্রিজ টু 16 টাইমস, মানে ফাইনালটা ইনিশিয়ালের 16 টাইমস। তাহলে এখানে যদি 16 আসে তাহলে রুট করে দিলে 1/4, তার মানে ল্যামডা 2 হয়ে গেল ল্যামডা 1 ইন্টু 1/4। এই 1/4কে আমরা কি লিখতে পারি, 25% লিখতে পারি। তাহলে ফাইনাল যেটা সেটা হয়ে গেল কত, 25% অফ ইনিশিয়াল ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে কি 25 অ্যান্সার হবে? না, আমাদের কি জিজ্ঞেস করেছে, পার্সেন্টেজ চেঞ্জ কতটা হলো। তো চেঞ্জ কতটা হলো, 25% হয়ে গেছে, মানে আগে যা ছিল তার 25%-এ নেমে এসছে। তাহলে চেঞ্জ কতটা হলো, চেঞ্জ হলো ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 বাই ল্যামডা 1 ইন্টু 100। তাহলে এটা কত হয়ে গেল, 75%, তাই না?
25-এ নেমে এসছে, তাহলে চেঞ্জ কতটা হলো 75%। ঠিক আছে, এই সিলি মিস্টেকগুলো হয় অনেক সময়, খেয়াল রাখিস। নেক্সট দেখ, বলছে মিনিমাম ওয়েভলেন্থ অফ এক্স রে প্রডিউসড বাই অ্যান ইলেকট্রন অ্যাক্সেলারেটেড থ্রু এ পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু। ঠিক আছে, দেখ এখানে অনেক সময় গুলিয়ে যায় আমাদের ওই ডি ব্রগলি ওয়েভলেন্থের সঙ্গে, আমরা করে দিই কি h/√2mk, 2mk এটাকে লিখি q ইন্টু ভি, তো এইভাবে লিখে দিই এবং ফট করে আমরা বলে দিই যে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √v, বাট এটা ডি ব্রগলি ওয়েভলেন্থের জন্য। বাট এক্স রের ক্ষেত্রে আমরা কি জানি, এক্স রের ক্ষেত্রে জানি যে এক্স রের যে এনার্জিটা বেরোবে দ্যাট ইজ hc/λ, সেটা কার সমান হবে, ম্যাক্সিমাম এনার্জি কত বেরোতে পারে, ইলেকট্রন যদি নিজের ফুল কাইনেটিক এনার্জি লুজ করে তাহলে সে ম্যাক্সিমাম এনার্জির এক্স রে বের করবে। ম্যাক্সিমাম এনার্জি মানে ওয়েভলেন্থ হয়ে যাবে মিনিমাম, এক্স রের ওয়েভলেন্থ সেক্ষেত্রে হয়ে যাবে মিনিমাম। তো ভি ভোট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে অ্যাক্সেলারেট হলে ইলেকট্রনের এনার্জি কত হবে, ই ইন্টু ভি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাকি সব কনস্ট্যান্ট, ল্যামডা মিন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, ল্যামডা মিন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি বা ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/v। তাহলে ডি অ্যান্সার হবে বি নয়। ঠিক আছে, তো এই ভুলগুলো হয়, ভালো করে খেয়াল করে রাখিস এই ভুলগুলো। নেক্সট দেখ, বলেছে কি দারুণ প্রশ্ন, দেখ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এন ইলেকট্রন ইন অ্যান অ্যাটমিক অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 2.5 অফ h/2π, 2.5 অফ h/2π। এটা h/2π হবে না, এটা হবে h/π, এটা হবে h/π হবে। ঠিক আছে, এটা হবে h/π, h/π। তাহলে 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 এখান থেকে আমরা কি বলতে পারি যে পোটেনশিয়াল, নেক্সট কি বলছে, পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন ইন দ্যাট অরবিট। দেখ অনেকগুলো কনসেপ্ট আছে এর মধ্যে। প্রথম কথা, ইলেকট্রন যে অরবিটে ঘুরছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, ইলেকট্রন কোন একটা যদি nth অরবিটে ঘুরে সেই অবস্থায় ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম ln ইকুয়ালস টু আমরা জানি কি হয়, nh/2π হয়, তাই তো। তো আমরা যদি এটাকে কম্পেয়ার করি 2.5 h/π এর সাথে, তাহলে অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাচ্ছি কত নম্বর স্টেটে আছে, তাই না। তো 2.5 মানে কত স্যার, 2.5 মানে আমি লিখতে পারি 5/2 আর h/π, তাহলে তো আমার হয়ে গেল 5h/2π। দেখ এই দুটোকে কম্পেয়ার কর, এই দুটোকে কম্পেয়ার কর, কি থাকছে তাহলে, h ইকুয়ালস টু 5, n ইকুয়ালস টু 5, n ইকুয়ালস টু 5, n ইকুয়ালস টু 5। ঠিক আছে, n ইকুয়ালস টু 5 হয়ে গেল। এবার যেহেতু n ইকুয়ালস টু 5 দিলাম আমরা, যেহেতু n ইকুয়ালস টু 5 লিখলাম, আমরা এবার বলবো কি, তাহলে এই স্টেটে ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি কত হবে। তো এবার তুই হিসেব করতে বসবি, একদম করিস না, তোর তো আমি বলেছি অলরেডি এগুলো মনে রাখতে, একদম n ইকুয়ালস টু 1 2 3 4 5, একদম প্রত্যেকটা এনার্জি স্টেট অ্যাটলিস্ট 5 অব্দি তোকে কিন্তু মনে রাখতেই হবে। এটার এনার্জি কত, -13.6 eV, এটার এনার্জি কত, -3.4 eV, তাই তো। এটার এনার্জি -1.51 eV, নেক্সট এটার এনার্জি -0.84 eV, আর এটার এনার্জি -0.54 eV অ্যারাউন্ড। ঠিক আছে, তাহলে এইটার এনার্জি কত, তাহলে নিয়ারলি আমরা যদি বলি তাহলে -0.54, এটা হচ্ছে টোটাল এনার্জি। n ইকুয়ালস টু 5 এর টোটাল এনার্জি হচ্ছে, n ইকুয়ালস টু 5 এর টোটাল এনার্জি হচ্ছে -0.5। এবং এ পোটেনশিয়াল আর টোটাল এনার্জির মধ্যে রিলেশন কি, দেখ কাইনেটিক এনার্জি মাইনাস ইকুয়ালস টু টোটাল এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি বাই 2, তাই না, পোটেনশিয়াল এনার্জি বাই 2। তাহলে n ইকুয়ালস টু 5 স্টেটে টোটাল এনার্জি আমরা পেয়ে গেছি -0.5, অ্যাপ্রক্সিমেটলি লিখলাম -0.5 eV, দ্যাট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি বাই 2। তাহলে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দে -1 eV, -1 eV, অর্থাৎ অপশন হয়ে যাবে সি, অপশন হবে সি। ঠিক আছে, নেক্সট দেখ, in each hydrogen atom the electron is moved from first to third orbit. If the system is equivalent to a satellite planet system, then radius of the orbit of satellite having same time period ratio of electron, দিমাগ ঘুরে যাবে। হাইড্রোজেন অ্যাটম, প্রথম কথা ধীরে ধীরে, হাইড্রোজেন অ্যাটম কি হয়েছে, ফার্স্ট থেকে থার্ড অরবিটে গেছে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন, তাহলে টাইম পিরিয়ড কত হয়েছে, টাইম পিরিয়ডের রেশিও কত, ফার্স্ট আর থার্ড অরবিটে টাইম পিরিয়ডের রেশিও কত, স্যার টাইম পিরিয়ড কীরকম, n³/z² এর সাথে প্রপোর্শনাল, তাহলে n³ এর সাথে প্রপোর্শনাল, তাহলে এখানে 1/3 তার হোল কিউব,
তার মানে এটা হয়ে গেল আমার 1/27। ভালো কথা। এবার বলছে এই সেম সিস্টেমটা যদি ইকুইভ্যালেন্ট হয় একটা প্ল্যানেট অ্যান্ড স্যাটেলাইট সিস্টেম, প্ল্যানেট অ্যান্ড স্যাটেলাইট সিস্টেমের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়, তো এখানে প্ল্যানেট রয়েছে আর স্যাটেলাইট কোনো অরবিটে ঘুরছে, যেরকমভাবে নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রন ঘোরে ঠিক এক্স্যাক্টলি সেম ওয়েতে প্ল্যানেটকে সেন্টার করে একটা স্যাটেলাইট ঘুরছে। ঠিক আছে, প্ল্যানেটকে সেন্টার করে একটা স্যাটেলাইট ঘুরছে। তো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলেছে, এটাকে অ্যাজিউম করতে যে ইলেকট্রনিক সিস্টেমটা এই সিস্টেমের সঙ্গে ইকুইভ্যালেন্ট, এই সিস্টেমের সাথে ইকুইভ্যালেন্ট। তাহলে বলেছে টাইম পিরিয়ডের রেশিওটা সেম থাকবে, টাইম পিরিয়ডের রেশিও সেম থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রেও মানে ধরো এইখানে একটা অরবিটে রয়েছে, এইখানে একটা অরবিটে রয়েছে, ধরো এটাকে বললাম আমি R1 অরবিট। ঠিক আছে, এটাকে বলছে R1 রেডিয়াসের অরবিট সেন্টার অফ প্ল্যানেট থেকে। আর সেখান থেকে ও ধর আরেকটা অরবিটে গেল, যেরকমভাবে ইলেকট্রন 1 থেকে 3-তে গেছে, ঠিক আছে, সেরকমভাবে স্যাটেলাইটটাও ধর কোনো একটা পার্টিকুলার অরবিট ছেড়ে আরেকটা পার্টিকুলার অরবিটে গেছে। ঠিক আছে, আরেকটা পার্টিকুলার অরবিটে গেছে। তাহলে এই অরবিটের রেডিয়াস কত? এই অরবিটের রেডিয়াস হচ্ছে R2। আমাদের এই R1 আর R2 রেশিও বার করতে হবে। ঠিক আছে, R1 আর R2 রেশিও বার করতে হবে যখন এই অরবিট আর এই অরবিটের টাইম পিরিয়ডের রেশিও এক্স্যাক্টলি এইটার সমান। ঠিক আছে, এক্স্যাক্টলি এইটার সমান। এবার আমরা জানি কি যে এখানে কেপলার্স ল ভ্যালিড, কেপলার্স ল ভ্যালিড মানে টাইম পিরিয়ডের স্কোয়ার প্রপোর্শনাল টু R3, তাই তো? তাহলে টাইম পিরিয়ডের রেশিও কত হবে? আমি যদি বলি T1/T3, এখানে T3 আছে, অসুবিধা নেই, বাট আমরা এখানে 2 লিখতে পারি। এই যে এই কেসটার জন্য, পার্টিকুলার এই কেসটার জন্য আমরা 2 লিখতেই পারি, কারণ সেম রেশিও হবে প্রপোর্শনাল টু R1/R2, তার হোল পাওয়ার 3/2 চলে আসবে। এবার এই রেশিওটা এই রেশিওর সাথে সমান, তাহলে এখানে 1/27 বসিয়ে দে। 1/27 ইকুয়াল টু, এখানে তো ইকুয়াল লিখবো, 1/27 ইকুয়ালস টু এদিকে কত চলে আসছে? R1/R2 হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে R1/R2 কত আসবে? R1/R2 ইকুয়ালস টু, দুদিকে কিউব রুট যদি করে দিই এদিকে চলে আসবে 1/3, তার স্কোয়ার হাফ আছে, এদিকে গেলে স্কোয়ার হবে, তাহলে চলে আসছে 1/9, অর্থাৎ অপশান সি। প্রশ্নটা কেমন লাগলো? ভালো না? বোমা প্রশ্ন, দেখ একদম এর সঙ্গে আমরা গ্র্যাভিটেশনকে রিলেট করে দিলাম। নেক্সট কোশ্চেন দেখ, ফাইন্ড দ্য রেশিও অফ রেডাই অফ এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই এর রেডিয়াসের রেশিও বার করতে বলা হয়েছে। জেড ইকুয়ালস টু এটা দেওয়া আছে, এখান থেকে কোনোভাবে নিউক্লিয়ার ফিশন হয়েছে, ফিশন হয়ে দুটো আলাদা নিউক্লিয়াই তৈরি হয়েছে, কিন্তু ওয়াই এর মাস নাম্বার দেওয়া নেই। আমরা জানি রেডিয়াস আর মাস নাম্বারের একটা অদ্ভুত রিলেশন আছে, তাই না? যে রেডিয়াস প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার 1/3, তো মাস নাম্বার লাগবে ভাই, মাস নাম্বার লাগবে, আদারওয়াইজ কি করে বার করবো? তো R1/R2 মানে Rx/Ry ইকুয়ালস টু Ax/Ay হোল টু দি পাওয়ার 1/3, হোল টু দি পাওয়ার 1/3। এবার Ax এর মাস নাম্বার অফ x তো জানি আমি 64, আর y এরটা কত হবে? আমরা জানি কোনো নিউক্লিয়ার রিয়াকশনে মাস নাম্বার কনজার্ভড হয়, অর্থাৎ 189 থেকে 64, তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস কর 5, আর এদিকে হচ্ছে 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 35 নাকি? এখানে 4, এখানে এখানে 4 আছে, তাহলে 189 থেকে মাইনাস করলে 5, আর এদিকে হয়ে যাচ্ছে না, সরি ভুল লিখলাম, এটা তাহলে 6, আর এদিকে হয়ে যাচ্ছে তাহলে 12, 125, ঠিক আছে, 125। তাহলে এইটার পাওয়ার কত? 1/3। বোঝা গেল কিরকম মাল্টি কনসেপ্ট কোশ্চেন? তাহলে 64 এর কিউব রুট করলে কত হবে? 4, আর এটা করলে 5, তাহলে 4:5, 4:5, এইটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এখানে কত হচ্ছে? 4, আর এটা হয়ে যাচ্ছে 5, 4:5, x and y, 4:5, দ্য রেশিও অফ রেডাই x and y হয়ে যাচ্ছে 4:5, 4:5। এটা কারেকশন করেন, এটা 5:4 না, এটা 4:5 হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 4:5, এটা 4:5 হবে। ঠিক আছে, 4:5। চল নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট বলছে আউটপুট অফ দ্য গিভেন সার্কিট উইল বি 1 ইফ। এটার আউটপুট কত হতে হবে? 1 হতে হবে। তাহলে তার জন্য কি কন্ডিশন? দেখ এখান থেকে এটা কি গেট? অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেট, এটা অর গেট। তাহলে এখান থেকে আসছে এ, এখান থেকে আসছে কত? বি বার, তাহলে দুটো অ্যান্ড গেটের মধ্যে ঢুকছে এ বি বার হয়ে গেল। তারপর এখান থেকে আসছে কি? দেখ বি, এখান থেকে এইভাবে আসছে বি,
আর এখান থেকে ডিরেক্টলি আসছে কি বি বার, তাহলে বি ইন্টু বি বার কত হয় স্যার 0 হয়ে যায়, বি ইন্টু বি বার তো স্যার 0 হয়ে যাবে, বি ইন্টু বি বার 0 হয়ে যাবে, তাহলে 0 গেল এখানে, আর এখানে গেল হচ্ছে এ বি বার, তাহলে এখানে কত আসছে এ বি বার, এটাই অ্যান্সার আসছে। এইটাকে কি হতে হবে 1 হতে হবে, এইটাকে 1 হতে হবে। তাহলে কিভাবে 1 পসিবল, দেখ আমরা জানি যদি দুটোই 1 হয়, যখন অ্যান্ড গেট হয় দুটোই 1 হয়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু অর গেট, বাট অর গেটে যেহেতু একটা 0 আছে, অর গেটে যেহেতু একটা 0 আছে, তাই আমরা এই রেজাল্টটাই পাবো আউটপুট হিসাবে। এবার দেখ দুটো মাল্টিপ্লিকেশন, তাহলে দুটোকেই 1 হতে হবে, দুটো 1 কিভাবে হবে, এ কে তাহলে নিজেকে 1 হতে হবে, আর বি কে নিজেকে 0 হতে হবে, তাহলে বি বার হয়ে যাবে অটোমেটিক্যালি 1, বি বার হয়ে যাবে 1, তাহলে দেখ দুটোই 1 হচ্ছে, এও 1 হচ্ছে, বি বারও 1 হচ্ছে, দুটো মাল্টিপ্লাই হয়ে 1ই থাকবে, অর্থাৎ অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে টু ইনফাইনাইটলি লং কন্ডাক্টরস, ঠিক আছে, মানে কন্ডাক্টর দেখতে পাচ্ছিস এইভাবে এইভাবে স্টেপসের মতো যাচ্ছে, আমাদের পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত জানতে চাইছে, খুব সোজা। প্রথম কথা, এই তারটার জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, বিকজ এই তারটা কি রয়েছে একদম, এই তারের যে লাইন সেটা পি পয়েন্ট দিয়েই পাস করছে, এই তারের যে লাইন সেটাও পি পয়েন্ট দিয়েই পাস করছে, সো এই দুটো তারের জন্য তো কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। নেক্সট, বাকি এইটার জন্য দেখ আর এইটার জন্য দেখ, ঠিক আছে, এটার জন্য দেখ, এটার জন্য দেখ, দেখ দুটো কেসেই এখানে আমরা যদি ডিরেকশন দেখি সিমেট্রিক, তো একদম সিমেট্রিক কিনা দেখ, এটার জন্য ডিরেকশন দেখবো পি পয়েন্ট এই বাইরের দিকে, আর এটার জন্য এইভাবে ভেতরের দিকে, তাহলে এই দুটো ফিল্ড একে অন্যকে ক্যান্সেল আউট করবে। সিমিলারলি এই ফিল্ডটাকে দেখ, এই কারেন্টটাকে দেখ, কারেন্ট এলিমেন্টটাকে, এই কারেন্ট এলিমেন্টটাকে দেখ, সিমেট্রিক আবার এই দুটো থেকে, এই পি পয়েন্টের রেসপেক্টে এই দুটো সিমেট্রিক, তাহলে এই পয়েন্টে এই তারটার জন্য এই ইনওয়ার্ড ফিল্ড, পি পয়েন্টে ইনওয়ার্ড ফিল্ড, আর এটার জন্য পি পয়েন্টে আউটওয়ার্ড ফিল্ড, তাহলে দুটো আবার ক্যান্সেল আউট করলো, তার মানে আমরা একটা প্যাটার্ন পেয়ে গেলাম, সমস্ত এই যে পেয়ারগুলো একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে, নিচের একটা ওপরের একটা, নিচের একটা ওপরের একটা, নিচের ওপরের একটা নিচের একটা, সমস্ত পেয়ারগুলো একে অন্য ক্যান্সেল আউট করে নেট ফিল্ড কি দেবে 0, নেট ফিল্ড কি দেবে 0 দেবে, ঠিক আছে, নেট ফিল্ড কি দেবে 0 দেবে। নেক্সট কোশ্চেন দেখ, ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, স্যার এখানে আমি মিরর সিমেট্রিও দেখতে পাচ্ছি, অ্যাক্সিয়াল সিমেট্রিও দেখতে পাচ্ছি, ফটাফট লাগিয়ে দিই মিরর সিমেট্রি, সোজা তো, মিরর সিমেট্রিতে কোনো জাংশন থাকবে না, এই যে মিরর এইদিকেও যায় এদিকেও তাই, কোনো জাংশন থাকবে না, তার মানে এই ব্রাঞ্চে সব কটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। মিরর সিমেট্রিতে কি হয়, মিরর যে অ্যাক্সিসটায় বরাবর থাকে সেই অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল ডিফারেন্স থাকে না, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম, তার মানে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লোয়ের ব্যাপার নেই, এই ক্যাপাসিটারগুলোকে আমি ইনঅ্যাক্টিভ ধরে নিতে পারি। তাহলে আমার এখন ক্যাপাসিটেন্স কী কী রইলো দেখ, এই দিকের পার্টটা আর এই দিকের পার্টটা, তাই তো, তাহলে কী কী আসবে, কী কী আসবে আমি যদি হিসাব করি কী কী আসবে দেখ, ভালো করে সার্কিটটার দিকে তাকা, তাহলে এটাকে আমি একটু রিড্র করি এ, আচ্ছা এই দুটো সিরিজে আছে, এই দুটো তো সিরিজে আছে, হ্যাঁ স্যার একদম সিরিজে আছে, তাহলে এই দুটোকে একটাই লিখি C/2 লিখে দিই, দেখ দুটোই সি, দুটো ইকুয়াল ক্যাপাসিটার সিরিজে থাকলে C/2, তারপর এই ব্রাঞ্চটা তো নেই, তাহলে সরাসরি এখানে চলে আসছে, আবার দেখ এই দুটো নিজেরা সিরিজ, তাহলে আবার একটা C/2 এলো, চলে এলাম কোথায় বি পয়েন্টে। মিডিল ব্রাঞ্চটা দেখ, মিডিল ব্রাঞ্চটা একদম ফ্ল্যাট রয়েছে, কোনো চাপ নেই, মিডিল ব্রাঞ্চটাকে একদম লিখে দে, তাহলে মিডিল ব্রাঞ্চে কত হচ্ছে সি দুটোই সিরিজে আছে, তো একটাকে নিয়ে লিখি C/2, আবার লোয়ার ব্রাঞ্চে এই দুটো সিরিজ, লোয়ার ব্রাঞ্চে এই দুটো সিরিজ, তাহলে দুটো সিরিজকে নিয়ে C/2, তাহলে কত হয়ে গেল, এর দুটো C/2, তাহলে হয়ে গেল C/4, আপার ব্রাঞ্চে চলে আসছে আমার C/4, আপার ব্রাঞ্চে চলে আসছে C/4, হাফ হয়ে যাবে, লোয়ার ব্রাঞ্চেও চলে আসছে C/4, আর এই মিডল ব্রাঞ্চে আছে C/2, তাহলে তিনটে আবার প্যারালাল, তাহলে ফাইনালি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স লিখবি কি, ফাইনালি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স লিখবি C/4 প্লাস C/2 প্লাস C/4, কত হয়ে গেল C, তাহলে অপশন কোনটা, বি অপশন কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। ইন এ সিরিজ LCR সার্কিট দ্য ফ্রিকোয়েন্সিজ F1 and F2 at which the current amplitude falls to 1/√2, সে তো রেজোনেন্সের গ্রাফ মনে আছে, রেজোনেন্সের গ্রাফ মনে আছে, এইদিকে হচ্ছে আমার কারেন্ট, এইদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি, গ্রাফটা কিরকম ছিল, এই একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা পিক নিচ্ছিল, যেটাকে আমরা বলতাম কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি,
এই এই ফ্রিকোয়েন্সিতে পাওয়ারও কিন্তু ম্যাক্সিমাম হতো, এই ফ্রিকোয়েন্সিতে পাওয়ারও ম্যাক্সিমাম হতো। আমরা দুটো ফ্রিকোয়েন্সি এমন পেতাম যেখানে পাওয়ারটা হয়ে যেত হাফ অফ দ্য ম্যাক্সিমাম। সেই দুটো ফ্রিকোয়েন্সিকে আমরা বলতাম লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। অ্যান্ড যেহেতু এখানে পাওয়ারটা হাফ হতো, পাওয়ারটা কত হতো, পি হতো পি ম্যাক্স বাই 2, তাহলে কারেন্ট কত হবে স্যার? কারেন্ট তো পাওয়ার কীরকম হয়, পাওয়ার প্রপোর্শনাল টু আই স্কোয়ার, তাই না? আই স্কোয়ার ইন্টু জেড, আই স্কোয়ার ইন্টু আর। তাহলে পাওয়ার আই স্কোয়ার ইন্টু আর তো কনস্ট্যান্ট, তাহলে পাওয়ার ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার, তাহলে আই প্রপোর্শনাল টু কী হবে, রুট পাওয়ার, রুট অফ পাওয়ার। তাহলে এইতে পাওয়ার, এই ফ্রিকোয়েন্সিতে পাওয়ার যেরকম হাফ হবে, এই ফ্রিকোয়েন্সিতে কারেন্টও হয়ে যাবে ম্যাক্সিমাম বাই রুট, ম্যাক্সিমাম বাই রুট 2। তার মানে এই ফ্রিকোয়েন্সিতেই কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ অ্যামপ্লিটিউড ভ্যালুর 1/√2 তে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই দুটো ফ্রিকোয়েন্সি হচ্ছে F1 F2। তার মানে এখানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিরই কথা বলেছে, আর কিচ্ছু না, তোকে সিম্পলি বলেছে কি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির কথাই বলেছে। তাহলে কি বলছে, অ্যাট রেজোন্যান্স আর সেপারেটেড বাই ফ্রিকোয়েন্সি ইন্টারভেল। এই দুটোর মধ্যে তাহলে গ্যাপ কত, এই দুটোর মধ্যে গ্যাপ কত? দেখ আমরা এই দুটো গ্যাপকে আমরা কি বলতাম, ব্যান্ড উইডথ বলতাম, তাই না? ব্যান্ড উইডথ বলতাম। অ্যান্ড এই ব্যান্ড উইডথটা আমরা ডেল্টা ওমেগা লিখতাম। সো ডেল্টা ওমেগা ইকুয়ালস টু আমরা লিখতাম কত, আর বাই এল। ডেল্টা ওমেগা ইকুয়ালস টু লিখতাম আমরা আর বাই এল। দেয়ারফোর এফ ডেল্টা এফ কি হবে, ডেল্টা এফ কি হবে, ডেল্টা ওমেগা বাই 2 পাই, তার মানে আর বাই 2 পাই এল, আর বাই 2 পাই এল, দ্যাট ইজ আওয়ার অপশন এ, দ্যাট ইজ আওয়ার অপশন এ। বোঝা গেল কি? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে ক্যাপাসিটর ইজ ফুললি চার্জড উইথ ভোল্টেজ ভি নট আফটার ডিসকানেক্টিং দ্য ভোল্টেজ সোর্স। আমি বারবার বলছি এই ধরনের কোশ্চেন অনেকবার এসছে, আবারও আসতে পারে। এ ক্যাপাসিটর সি ইজ ফুললি চার্জড উইথ ভোল্টেজ ভি নট আফটার ডিসকানেক্টিং দ্য ভোল্টেজ সোর্স। ব্যাটারি থেকে ডিসকানেক্ট করা হলো, কানেক্টেড প্যারালাল উইথ অ্যানাদার আনচার্জ ক্যাপাসিটর। তাহলে প্রথম অবস্থায় এটার একটা ভোল্টেজ ছিল, দ্যাট ইজ ভি নট, V1 ছিল ভি নট। এটাকে কানেক্ট করা হলো একটা আনচার্জড ক্যাপাসিটরের সাথে, আনচার্জড ক্যাপাসিটর যার ক্যাপাসিটেন্স ইকুয়াল নয়। ইকুয়াল হলে তো আমরা ডিরেক্টলি বলতাম ভাই 50% এনার্জি লস হয়, তাই না? বাট এখানে রয়েছে 2C, তো 2C রয়েছে, তাহলে এখানে পোটেনশিয়াল কত, এটাই পোটেনশিয়াল, কিছু নেই, 0। তাহলে আমাদের জানতে চেয়েছে দ্য এনার্জি লস ইন দ্য প্রসেস কি হবে। তো এনার্জি লস কি লিখবো আমরা, এনার্জি লস ডেল্টা ইউ লস। আমরা একটা কাজ করতে পারি, একটা হচ্ছে পোটেনশিয়াল দুটোর ক্যালকুলেট, কমন পোটেনশিয়াল বার করতে পারি, দেন সেখান থেকে ইন্ডিভিজুয়াল এনার্জি ক্যালকুলেট করে মাইনাস করতে পারি। বাট আমরা ডিরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করতে পারি, হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তাহলে হাফ C1 C2, C1 C2 বলে কত হবে, 2C ইন্টু C, 2C তার মানে 2C স্কোয়ার বাই 3C ইন্টু V1 মাইনাস V2, তাহলে V নট তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 2 টাটা হয়ে গেল, তাহলে C V নট স্কোয়ার বাই 3, C V নট স্কোয়ার বাই 3, দ্যাট ইজ আওয়ার অপশন ডি কারেক্ট। ঠিক আছে, দ্যাট ইজ আওয়ার অপশন ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট বলছে স্কোয়ার লুপ ইজ লাইং নিয়ার আ লং ওয়্যার। একটা স্কোয়ার লুপ একটা লং ইনফাইনাইট ওয়্যারের কাছে রয়েছে। দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ইন দ্য লুপ হ্যাজ শোন, নেট ফোর্স অন দ্য লুপ ডিউ টু দ্য ওয়্যার ইজ। তো আমার কাছে এরকম একটা তার রয়েছে, এই তারের মধ্যে দিয়ে এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। আর তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কীরকম হবে, এইভাবে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এইভাবে ম্যাগনেটিক ফিল্ড এর সারাউন্ডিংয়ে রয়েছে। তার মানে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি, ইনওয়ার্ড, মানে ক্রস ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এবার আমি এই ম্যাগনেটিক ফিল্ডটা কার ওপর ডিপেন্ড করে, এই তার থেকে কত ডিস্টেন্সে আছে তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? মনে আছে ফর্মুলাটা, μ0/4 পাই 2I বাই ডিস্টেন্স। তো 2I বাই ডিস্টেন্স, তো ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার আমি যদি একটা ইয়েকে রাখি, স্কোয়ার লুপকে এইভাবে রাখি, তো এই স্কোয়ার লুপটার মধ্যেও কারেন্ট ফ্লো করছে, লাইক দিস, স্কোয়ার লুপটার মধ্যেও কারেন্ট ফ্লো করছে। তো এই দুটোতে তো কোনো হবে না কিছু, কারণ আমরা যদি হিসেব করি যে BF ইকুয়ালস টু কি, দেখ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার থাকলে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে তার উপর ফোর্স কি লাগে, F ইকুয়ালস টু BIL, এরকম একটা ফোর্স লাগে, বা IL ক্রস B, তাই তো? তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে দেখ এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এই যেটা এই যেটার উপর যা ফোর্স লাগবে এটার উপরও তাই ফোর্স লাগবে, ক্যান্সেল আউট হয়ে যাবে অপোজিট ডিরেকশনে। বাট এই তারটার ওপর, এই তারটা দেখ এর কাছে আছে, ভালো করে দেখবি, এই তারটা এর কাছে আছে। তো কাছে থাকলে আমি যদি F এর ডিরেকশন লিখি, F ইকুয়ালস টু IL
ক্রস বি, আই এল ক্রস বি। তো এল ক্রস বি কোন দিকে হচ্ছে, এল ক্রস বি কোন দিকে হচ্ছে, দেখ আই এল হচ্ছে এই দিকে, ক্রস বি ভেতর দিকে, আই এল ক্রস বি ভেতর দিকে, তার মানে এই দিকে ফোর্স। তাহলে এই যে তারটা রয়েছে, ধর আমি যদি নাম দিই এ বি সি ডি, তাহলে এ বি ওয়্যারের ওপর ফোর্স কোন দিকে কাজ করছে, অ্যাট্রাকটিভ নেচারের ফোর্স কাজ করছে, সেটা এই দিকে, ঠিক আছে। আর এটার উপর কোন ফোর্স কাজ করছে, সিডি তো নিচের দিকে, তাহলে আইএল হচ্ছে নিচের দিকে, এই যে আইএল ক্রস বি, তাহলে ফোর্স এই দিকে, তাহলে এটার উপর ফোর্স কাজ করছে এই দিকে। কিন্তু এই ফোর্সটাকে আমি ছোট আঁকবো কেন, কারণ বিটা এই পয়েন্টে এসে কমে যাবে, বিকজ এখান থেকে ডিস্টেন্স ধর R1, এখান থেকে ডিস্টেন্স R2, তো ডিস্টেন্স বেড়ে গেছে মানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কমে গেছে। ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ তার মানে সিডি ওয়্যারের যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ যেহেতু কম, সিডি ওয়্যারের ওপর যে ফোর্সটা কাজ করবে রিপালসিভ ফোর্স, সেটা কি হবে, কীরকম হবে, সেটা কীরকম নেচারের হবে স্যার, সেটা কম হবে, ফোর্সটা কম হবে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কম হয়ে গেছে তাই ফোর্সটা কম হবে ডেফিনেটলি। তাহলে নেট ফোর্স কোন দিয়ে কাজ করবে, দেখ অ্যাট্রাকটিভ ফোর্সটা বড়, কারণ যেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ড বড়, রিপালসিভ ফোর্সটা ছোট, ম্যাগনেটিক ফিল্ড ছোট বলে, তাহলে নেট রেজাল্ট হবে গোটা লুপটা অ্যাট্রাক্টেড হবে টুয়ার্ডস দ্য ওয়্যার, গোটা লুপটা অ্যাট্রাকটিভ হবে টুয়ার্ডস দ্য ওয়্যার। তাহলে নেট ফোর্স অন দ্য লুপ ডিউ টু দ্য ওয়্যার ইজ অ্যাট্রাকটিভ, ঠিক আছে, অ্যাট্রাকটিভ নেচারের একটা ফোর্স কাজ করবে। নেক্সট কোশ্চেন যাই, তিনটে কি রয়েছে, কিউ টু কিউ মাইনাস কিউ আর গিভেন টু থ্রি কনসেন্ট্রিক স্ফিয়ার্স। আমাদের কি বার করতে বলেছে, যে রেশিও অফ চার্জেস অন দ্য ইনার অ্যান্ড আউটার স্ফিয়ার অফ দ্য শেল সি উইল বি। তো সেলে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউট করতে হয়, একদম সবকটা চার্জের ফার্স্টে টোটাল করতে হয়। সেলে চার্জ কিভাবে ডিস্ট্রিবিউট করবো, সবকটা টোটাল কর, কিউ কিউ আর এদিকে কিউ, এটা হচ্ছে টু কিউ, সেকেন্ড এটা টু কিউ, এটা হচ্ছে টু কিউ, এটা টু কিউ, আর এখানে হচ্ছে মাইনাস কিউ, ঠিক আছে। তাহলে কিউ প্লাস টু কিউ মাইনাস কিউ, তাহলে কত হয়ে গেল, টোটাল চার্জ হচ্ছে টু কিউ। এটাকে কোথায় বসাবো, প্লেস ইট অ্যাট এক্সট্রিম আউটার সারফেস, এক্সট্রিম আউটার সারফেসে প্লেস করবো। তো এক্সট্রিম আউটার সারফেস যদি প্লেস করি তাহলে কীরকম সিচুয়েশন দেখতে হবে, এইটা হচ্ছে আমার সব থেকে বাইরেরটা, তারপর এটা হচ্ছে তার ভেতরেরটা, আর তারপর এটা হচ্ছে তারও ভেতরেরটা। তাহলে একদম এক্সট্রিম আউটারে কত প্লেস করব, একদম এক্সট্রিম আউটারে প্লেস করব হচ্ছে টু কিউ, তো এখানে টু কিউ লাগিয়ে দিই। বাট এখানে অ্যাকচুয়ালি চার্জ কত ছিল, মাইনাস কিউ, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে আমি কত দেবো, ইনার সাইডে থ্রি কিউ দেবো, ইনার সাইডে দেবো থ্রি কিউ, যাতে ব্যালেন্স হয়ে গিয়ে দেখ দুটো মিলে কিন্তু আমার টোটাল স্ফিয়ারটায় কত চার্জ রইল, মাইনাস কিউই রইল। আমাদের এটাই বার করতে বলছে সি সারফেসে, সি শেলের কি বলছে, সি শেলের দ্য রেশিও অফ চার্জেস ইন ইনার অ্যান্ড দ্য আউটার স্ফিয়ার। তো ইনারে কত আছে, মাইনাস থ্রি, আর ওটায় প্লাস টু, তাহলে রেশিও কত হয়ে যাবে, মাইনাস থ্রি বাই টু, রেশিও হয়ে যাবে কত, মাইনাস থ্রি বাই টু, ঠিক আছে, রেশিও হয়ে যাবে মাইনাস থ্রি বাই টু। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট বলছে এই সিস্টেমটা দিয়ে দিয়েছে, এই সিস্টেমে আমাদের কারেন্ট বার করতে হবে, কারেন্ট ফ্লোয়িং থ্রু রড পিকিউ। দেখ পিকিউ রড যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করছে তখন এর দুই এন্ডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। পোটেনশিয়াল ডিফারেন্স কত তৈরি হবে, ই পিকিউ, সেটা কত তৈরি হবে না বিএলভি, ঠিক আছে, বিএলভি একটা পোটেনশিয়াল তৈরি হবে। আচ্ছা, আর কিছু বক্তব্য বলেছে, কন্ডাক্টিং রড পিকিউ রেজিস্ট্যান্স 1 ওহম। আচ্ছা, তাহলে এটারও রেজিস্ট্যান্স আছে 1 ওহম, মানে এটাকে তুই ইন্টারনাল রেজিস্ট্যান্স ভাবতে পারিস, তাই তো। আর কিছু বলে, আর কিছু বক্তব্য, আচ্ছা এটা বলে দিয়েছে তোকে 50, এল বলে দিয়েছে 50 সেন্টিমিটার, এল বলে দিয়েছে 50 সেন্টিমিটার, ভি বলা আছে 5 মিটার পার সেকেন্ড, ম্যাগনেটিক ফিল্ড বলা আছে 2 টেসলা, তো এখান থেকে ইজিলি আমার ই পি কিউ বেরিয়ে যাবে। আচ্ছা, আমি যদি সার্কিটটাকে একটু রিড্র করি, সার্কিটটা কীরকম দেখতে লাগবে, সার্কিটটাকে একটু যদি রিড্র করি, তাহলে এইটা হচ্ছে আমার পি কিউটা হচ্ছে মেন পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা আমার কারেন্ট ফ্লো করাবে। তাহলে এটা যদি কারেন্ট ফ্লো করায়, তাহলে আমি সার্কিটটাকে একটু রিড্র করার চেষ্টা করি, যে এইটাকে আগে লিখলাম 3কে পরে, কারণ এরা প্যারালালে রয়েছে, এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স কি রয়েছে, প্যারালালে রয়েছে। তো আমি পিকিউটাকে একটা ইএমএফ দিয়ে দেখালাম, পিকিউ রডটাকে একটা ইএমএফ দিয়ে দেখালাম, আর তার সঙ্গে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ডেফিনেটলি দেখানো উচিত 1 ওহমের। আর এটা হচ্ছে আমার কত, এটা ই পিকিউ, এইখানে একটা রেজিস্ট্যান্স চলে এলো,
আমার 3 আর এখানে একটা এলো 6। তো এই হচ্ছে সিচুয়েশন। তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স কত সার্কিটে? 6 আর 3 প্যারালাল, মানে 6 × 3 / 6 + 3 18/9, তার মানে হচ্ছে 2। তাহলে 2 ওহম, এই দুটো মিলে চলে আসছে আমার 2 ওহম। তার সঙ্গে ইন্টারনাল অলওয়েজ সিরিজে থাকে, এক্সটার্নালের সাথে ইন্টারনাল কি থাকে? অলওয়েজ সিরিজে থাকে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, টোটাল আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাচ্ছে? টোটাল আর ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে 2 + 1 মানে 3। ঠিক আছে, 2 + 1 মানে 3। এবার এটা কত হচ্ছে? এটা তুই যদি হিসাব করিস, বি হচ্ছে 2, এল হচ্ছে 50/100 × 5, কত হয়ে যাবে তাহলে? 50 দিয়ে টাকা 2 2 2 টাটা হয়ে গেল, তাহলে 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 ভোল্ট। তাহলে 5 ভোল্ট বাই 3, তাহলে কারেন্ট ইকুয়ালস টু হয়ে যাবে 5/3 অ্যাম্পিয়ার। 5/3 অ্যাম্পিয়ার মানে অপশান এ। ঠিক আছে, সহজ প্রশ্ন। নেক্সট স্যার, এবার কি বক্তব্য বলছে যে ম্যাগনেটিক ফোর্স অন দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার। আচ্ছা, এইখানে দেখ একটা ওয়্যার রয়েছে, যে ওয়্যারটা কিভাবে কারেন্ট দেখাচ্ছে? এইদিকে ডট, মানে কি কারেন্ট এইভাবে বাইরে বেরোচ্ছে। ঠিক আছে, কারেন্ট এইভাবে বাইরে বেরোচ্ছে, অ্যান্ড এর সাথে পারপেন্ডিকুলার ওয়েতে আরেকটা তার রয়েছে যার মধ্যে কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, এই ওয়্যারটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যার। তাহলে এর ওপর কত ফোর্স কাজ করবে, নাকি কি জানতে চাইছে? ম্যাগনেটিক ফোর্স অন কারেন্ট ক্যারিং ওয়্যার এবি তারের ওপর, এবি তারের লেন্থ হচ্ছে 12, এই তারের ওপর কত, না এটা সরি, এটার কারেন্ট ফ্লো করছে 2I, এটার মধ্যে কারেন্ট ফ্লো করছে 2I। ঠিক আছে, আর এটায় কারেন্ট ফ্লো হচ্ছে I। তাহলে জানতে চেয়েছে যে এটার ওপর কত ফোর্স কাজ করবে, এটার ওপর কত ফোর্স কাজ করবে। দেখ, আমরা যদি ধরে নিই যে এইটার জন্য, এই তারটার জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যা হবে, এই পাশের পয়েন্টে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড আলাদা হবে। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আলাদা আলাদা হবে। তো আমরা কি একবারে ক্যালকুলেট করতে পারবো? না, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এর থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা কোনো ছোট্ট এলিমেন্ট নিয়ে নিলাম ডিএক্স। ঠিক আছে, তো ডিএক্স লেন্থের ওপর ফোর্স কত হবে? ফোর্স অন ডিএক্স লেন্থ সেটা কত হবে? ফোর্স অন ডিএক্স লেন্থ কত হবে? ডিএফ ইকুয়ালস টু আই, যে কারেন্টের জন্য ফোর্স কি বলে আইএল ক্রস বি, তাই তো আইএল। তাহলে এখানে কত কারেন্ট যাচ্ছে? 2I। ডিএক্স লেন্থের মধ্যে 2I কারেন্ট যাচ্ছে, 2I ইন্টু এল হচ্ছে ডিএক্স ইন্টু বি কত হবে স্যার? বি হচ্ছে আই কারেন্টের জন্য এক্স ডিস্টেন্সে কতটা ফিল্ড, μ0/4 পাই I/x, সরি 2I/x, তাই তো। ইনফাইনাইট ওয়্যার বলেছে। আচ্ছা, তাহলে এবার এইখান থেকে আমি যদি এফ ক্যালকুলেট করি ইন্টিগ্রেট করে, তাহলে ডিএফকে ইন্টিগ্রেট করতে হবে, করবো। তাহলে এখান থেকে কী বাইরে নিয়ে আসা যায় কি দেখতো, এখান থেকে 2 4 এর সঙ্গে কেটে গেল, এখানে ওপরে দেখ দুটো 2 আছে, নিচে 4 এর সঙ্গে কেটে গেল, I², তাহলে μ0I²/π এটা রইল। আর ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো কি dx/x। লিমিট কোথা থেকে কত অবধি হবে স্যার? লিমিট এ থেকে বি অবধি। এ পয়েন্টটা কত দূরে? আর ডিস্টেন্সে। বি পয়েন্টটা কত দূরে? আর প্লাস আর, মানে 2r ডিস্টেন্সে। তাহলে আর থেকে 2r ডিস্টেন্স, ব্যাস। এবার হিসাব কর dx/x মানে কি, তার ইন্টিগ্রেশন করলে কি আসবে? log x, তাহলে μ0I²/π log x। লগে লিমিট বসাবো, আপার লিমিট মানে 2r বাই লোয়ার লিমিট মানে আর কাটলো, তাহলে log 2, তাহলে μ0I²/π log 2। ঠিক আছে, μ0I²/π log 2, অর্থাৎ অপশন সি কারেক্ট। ঠিক আছে, অপশন সি কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট হচ্ছে দ্য আরএমএস ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড এত দ্য এনার্জি ডেন্সিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হবে? এই টোটাল এনার্জি দ্য অ্যাভারেজ টোটাল এনার্জি ডেন্সিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তো আমরা একটা জিনিস জানি যে 12ε0E0², এটা কি হয় স্যার? এটা হয় অ্যাভারেজ এনার্জি ডেন্সিটি ইন ইলেকট্রিক ফিল্ড, বাট টোটাল এনার্জি আমরা কি বলতে পারি? দেখ, এটা তো আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের টোটাল এনার্জি ডেন্সিটি কি হয়? একদম ইকুয়াল রেশিওতে ডিস্ট্রিবিউট থাকে। তার মানে যতটা ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি হবে ততটাই ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি হবে অ্যাভারেজ। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি ডেন্সিটি যা ভ্যালু অ্যাভারেজ, ঠিক আছে, এটা যা হবে
তাকে আমি যদি ডাবল করে দিই তাহলে টোটালটা পেয়ে যাবো না, টোটাল এনার্জির অ্যাভারেজ ভ্যালু, টোটাল এনার্জি ডেন্সিটির অ্যাভারেজ ভ্যালু পাবো তো। কারণ ইলেকট্রিকের যতটা ম্যাগনেটিকেরও ততটা, তাহলে ইলেকট্রিকের ভ্যালুকেই ডাবল করে দিলে আমি টোটাল পেয়ে যাবো, ইলেকট্রিকের ভ্যালুকেই ডাবল করে দিলে আমি টোটাল পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে আমি লিখতে পারি কি, যে এটা কত হবে, তাহলে হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু ই নট স্কোয়ার, হাফ আর হাফ 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো এপসাইলন নট ই নট স্কোয়ার, এপসাইলন নট ই নট স্কোয়ার। তাহলে এপসাইলন নট ই নট স্কোয়ার কত হচ্ছে, এইটাই হয়ে যাচ্ছে আমার এপসাইলন নট ই নট স্কোয়ার, ঠিক আছে, এটার ভ্যালু। এবার তাহলে এপসাইলন নট ই নট স্কোয়ার, ই নটটা কত, দেখ ই নট বলে দিয়েছে তোকে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে এত, সেটা আরএমএস বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে কি আরএমএস। তো আরএমএস থেকে আমাকে কী করতে হবে, জাস্ট পিক ভ্যালুতে কনভার্ট করে দিতে হবে। পিক ভ্যালুতে কনভার্ট করবো কী করে স্যার, পিক ভ্যালুতে কনভার্ট করতে গেলে আপনি ডিরেক্টলি এইটা বসান, ই আরএমএস ইন্টু √2, তার মানে ই আরএমএস স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার যদি করে দিই তাহলে 2 হয়ে যাবে, তাই না, √2 স্কোয়ার করলে দিলে 2 হয়ে যাবে। তো আরএমএসটা দেখ ডিরেক্টলি বলা আছে 720, তাহলে 720 ইন্টু 2 ইন্টু 8.85 10⁻⁻12, ঠিক আছে। এবার তুই এটা ক্যালকুলেট কর, দেখ এইটা চলে আসবে 4.58, এটা চলে আসবে, ঠিক আছে। নেক্সট দেখ, when the resistance of left gap and right gap of meter bridge 111 and 1 ohm, the null point is formed at 99.8 centimeter. When the resistance are interchanged, the gap in the gaps, the null point এত, the end correction একদম হচ্ছে কি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের ওপর কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আমি এক্সপেরিমেন্টালের ক্লাসেও করিয়েছিলাম। তো কিভাবে সলভ হবে এটা, আমরা যদি সার্কিটটা একবার আঁকার চেষ্টা করি, যে সার্কিটটা কীরকম, ধর এখানে একটা R1 আছে, এখানে একটা R2 আছে, আমি ইন জেনারেল মেথডটা বলে দিই, R1 R2, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমার মিটার ব্রিজের ওয়্যারটা রয়েছে, এইভাবে আমার ব্যাটারি কানেক্টেড, একটা সুইচ, আর এখানে হচ্ছে গ্যালভানোমিটার। তো ধর সে এখানে টাচ করেছে, নাল পয়েন্ট পাওয়া গেছে, তো এই লেন্থটা L1, আর এই লেন্থটা কত স্যার, এই লেন্থটা 100 মাইনাস L1, এই 100 মাইনাস L1টাকেই আমরা বলছি L2, ঠিক আছে, এটাকেই বলছি L2। আমাদের এই প্রথম আইডিয়াটাই লাগে যে প্রথম সিচুয়েশন কি ছিল, এক্সচেঞ্জের পর কি হলো আমাদের দরকার। দেখ এটা খুব সহজ ব্যাপার, যদি R1 আর R2কে আমি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে L1 আর L2র পজিশনও ইন্টারচেঞ্জ হয়ে যায়, তো ওটা নিয়ে আমাদের অসুবিধা নেই। আমাদের যেটা ডিরেক্ট মাথায় রাখতে হবে, যখনই আমরা সার্কিট ক্লোজ করে দেবো তো এটা নাল পয়েন্ট পাবো, তো আমাদের দুটো কারেকশন আছে, এন্ড কারেকশন, আলফা অ্যান্ড বিটা, আলফা আর বিটা, ঠিক আছে। খুব ভালো করে দেখবি আলফা আর বিটা কীভাবে লিখবো, খুব ভালো করে দেখবি, ঠিক আছে। দুটোতে একই প্যাটার্নে লিখবো, শুধু একটা জায়গাতেই ছোট্ট মাইনর চেঞ্জ হবে, একবারে তোর অ্যান্সার বেরোবে L1 মাইনাস L2 বাই R1 মাইনাস R2, লিখে ফেললাম। নিচেও তাই লিখবো, L1 মাইনাস L2 বাই R1 মাইনাস R2, এইটুকু তুই লিখতে পারবি আশা করি, কোনো সমস্যা নেই, এইটুকু তুই ইজিলি লিখতে পারবি, কোনো চাপের ব্যাপার নেই। এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে আলফা যখন লিখছি, অর্থাৎ লেফট এন্ড কারেকশন যখন লিখছি তখন উল্টো লেখ, অর্থাৎ এখানে লেখ R2, এখানে লেখ R1, আর এখানে রাইট এন্ড কারেকশন দুটো সেম লেখ R1 R2, ঠিক আছে। এখানে দেখ 1 1 2 2, এখানে দেখ 2 1 1 2, ঠিক আছে। তো প্যাটার্ন যেভাবে বললাম একদম সেইভাবে লেখার চেষ্টা করবি, তো ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। এবার আশা করি তুই নিজেই ক্যালকুলেট করে ফেলতে পারবি। R2 L1, R2 হচ্ছে 1 ইন্টু L1 হচ্ছে 99.8, তো 99.8 ডিরেক্টলি লিখলাম, মাইনাস R2 R1 ইন্টু L2, R1 হচ্ছে 111 ইন্টু L2 হচ্ছে 0.3, L2 হচ্ছে 0.3, ঠিক আছে, 0.3, ব্যাস হয়ে গেল। এবার করে ফেল, ডিরেক্টলি বসিয়ে দে, একদম সরাসরি বসিয়ে দে, 0.3 না 0.2, এটা 0.2 হবে, 0.2 হবে, ঠিক আছে, 0.2 হবে। তো R1 মাইনাস R2, R1 মাইনাস R2 কত হবে, R1 মাইনাস R2, R1 হচ্ছে আমার এখানে R1 হচ্ছে 111 মাইনাস 1, তাহলে হচ্ছে 110, আর এইখানটা চলে আসবে R1 L1 মানে এত ইন্টু 99.8 মাইনাস R2 L1, R2 হচ্ছে 1 ইন্টু 0.2 ডিভাইডেড বাই R1 মাইনাস R2 বলে আবার 110। তো এবার এই দুটোকে সিম্পলি সলভ করবি, ঠিক আছে, জাস্ট তুই ক্যালকুলেট করতে হবে, নাথিং এলস, জাস্ট ক্যালকুলেট করতে হবে। আশা করি এইটুকু ক্যালকুলেশন তুই নিজে করতে পারবি, আমার ওপর ডিপেন্ডেন্ট নেই তুই,
তাই না? আমার থেকে তুই ভালো ক্যালকুলেশন করতে পারবি, ডেফিনেটলি অনেক ফাস্ট করতে পারবি। তো তুই এটা ক্যালকুলেট করিস এবং তোর অ্যান্সার চলে আসবে অপশান ডি। ঠিক আছে, অ্যান্সার চলে আসবে অপশান ডি। বাট লেখাটা শিখিয়ে দিলাম, কীভাবে লিখবি, অনেক ফাস্ট হয়ে যাবে। দুটো ইকুয়েশন আলাদা আলাদা করে ফর্ম করে সলভ করার থেকে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট দেখ, এ রড কমপ্লিটিং দ্য সার্কিট অ্যাজ শোন ইন ফিগার। তো রডটা মুভ করছে, ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, দ্য রেট অফ হিট জেনারেশন ইন দ্য সার্কিট ইজ কিউ, দেন ফোর্স এফ কত হবে? রেট অফ হিট জেনারেশন, রেট অফ হিট জেনারেশন মানে কি? পাওয়ার। তাহলে পাওয়ার ডিসিপেশন সেটা কত? কিউ। পাওয়ার ইকুয়ালস টু কিউ, এটা বলা আছে। ফোর্স এফ কত হবে? এফ কত হবে? আচ্ছা, আমরা কি এই জিনিসটা পেয়েছিলাম যে ফোর্স, এই ফোর্স আমি যদি কন্টিনিউয়াস একটা ফিক্সড ভেলোসিটিতে মুভ করতে চাই, আমার যে ফোর্সটা হবে সেই ফোর্সটা এই রিটার্ডিং ফোর্সের সঙ্গে ব্যালেন্স হবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। স্যার রিটার্ডিং ফোর্স কেন হবে? এই যে এইটা মুভ করছে এর দুই এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হবে, আর পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। সেই কারেন্টটা যেহেতু কারেন্ট ক্যারিং ওয়্যার, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করছে, তাই জন্য ব্যাকওয়ার্ড ডিরেকশনের উপর একটা ফোর্স কাজ করবে। এই ফোর্সটাকে নালিফাই করার জন্য আমার রোল প্লে করবে কে? এক্সটার্নাল ফোর্স। এই এক্সটার্নাল ফোর্স যখনই রিটার্ডিং ফোর্সের সমান হবে তখন আমরা বলবো রডটা ইউনিফর্ম স্পিডে মুভ করতে থাকবে, যেটা আমাদের কোশ্চেন এরকম বলে দেখ, ফ্রেম অ্যাট কনস্ট্যান্ট স্পিড, তাই না? ফ্রেম অ্যাট কনস্ট্যান্ট স্পিড বলেছে। তাহলে এখান থেকে আমি পাওয়ার কীভাবে ক্যালকুলেট করবো? কীভাবে করবো? একদম সোজা, পাওয়ার ইকুয়ালস টু আমরা জানি কি এফ ইন্টু ভি, এই জন্য তো ডেরিভেশনগুলোও মাথায় রাখা জরুরি। পাওয়ার ইকুয়ালস টু এফ ইন্টু ভি, তো এফ ইন্টু ভি দ্যাট ইজ ইকুয়াল টু কিউ। তাহলে এখান থেকে আমার এফ ইকুয়ালস টু হয়ে যাবে কিউ আপন ভি, ডিরেক্ট অ্যান্সার কিউ আপন ভি, অপশন সি কারেক্ট। ঠিক আছে, অপশন সি কারেক্ট। ওকে, নেক্সট চাই, তোর কনসেপ্টটা জরুরি এখানে, যে পুরো ঘটনাটাই হচ্ছে কি, পাওয়ার কোথায় লাগছে, ফোর্সের রোলটা কি এখানে, এই কনসেপ্টটার ওপর বেস করে কোশ্চেন, বাকি তোর এক লাইনে গল্প শেষ। নেক্সট কি? এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেলিং এত নন ম্যাগনেটিক মিডিয়াম বলে চাচ্ছে। নন ম্যাগনেটিক মিডিয়াম মানে ভ্যাকিউমের সঙ্গে ওর কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ এরকম একটা মিডিয়ামকে আমি কনসিডার করতেই পারি যেখানে মিউ ইকুয়ালস টু মিউ নট, মানে ভ্যাকিউমের সাথে ওর কোনো ডিফারেন্সই নেই। তাহলে মিউ আর কত হয়ে যাবে? স্যার মিউ আর হয়ে যাবে 1, কারণ মিউ বাই মিউ নট অর্থাৎ মিউ আর হয়ে যাবে 1। নেক্সট কি বলছে? বলে দিয়েছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইন দ্য মিডিয়াম। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, তাহলে আমি কি লিখবো? ফার্স্ট অফ অল ভেলোসিটি লিখবো, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি কি? স্যার 1 বাই রুট মিউ নট এপসাইলন নট, ঠিক আছে? এটা হচ্ছে, বা এটা হচ্ছে ভ্যাকিউমের ভেলোসিটি। আমরা যদি নর্মালি এর ভেলোসিটি এখান থেকে ক্যালকুলেট করি, এখান থেকে ক্যালকুলেট করলে কত আসবে? স্যার এখান থেকে ক্যালকুলেট করলে ভি ইকুয়ালস টু দেখ এখান থেকে ওমেগা বাই কে, তাই না? ওমেগা বাই কে, তো ওমেগা বাই কে যদি লিখি তাহলে 9 × 10⁸ ডিভাইডেড বাই কে হচ্ছে 6, তাহলে 3/2, তাহলে 1.5 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। তাহলে সি বাই ভি যদি করি এটা কত চলে আসবে? 2 আসবে। সি এর ভ্যালু 3 × 10⁸, ভি এর ভ্যালু 1.5, তাহলে সি বাই ভি ইকুয়াল টু 2। স্যার সি বাই ভি রেশিওটাকেই তো রিফ্রাক্টিভ ইন্ডেক্স বলে বা প্রতিসরাঙ্ক। রিফ্রাক্টিভ ইন্ডেক্সকে আমরা মিউ আর আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে কীভাবে লিখতে পারি? √ মিউ আর এপসাইলন আর, তাই না? √ মিউ আর এপসাইলন আর। তাহলে আমি মিউ আরটা তো পেয়ে গেছি 1, তাহলে দুদিকে স্কোয়ার করে দিই 4, তাহলে এপসাইলন আর ইকুয়ালস টু হয়ে গেল 4, অ্যান্ড এটাকেই তো আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তো একই জিনিস, তাহলে কে এর ভ্যালু বা এটার এপসাইলন আর এর ভ্যালু কত হয়ে গেল? 4 হয়ে গেল। নেক্সট, দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ অ্যান অর্গান পাইপ ওপেন অ্যাট বোথ এন্ড ইজ f0। বোথ এন্ড ওপেন পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে f0। ইফ দ্য লেন্থ অফ পাইপ ইজ রিডিউস টু 2/3, তো আগে লেন্থ ছিল l, তাহলে f0 আর l এর মধ্যে রিলেশন কি ছিল? f0 ইকুয়ালস টু আমি কি লিখবো? v/12। নেক্সট কি বলেছে? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হবে যখন লেন্থকে কি করা হয়েছে? 2/3 করে দেওয়া হয়েছে, অ্যান্ড ইট ইজ ক্লোজড অ্যাট 1 end, তার মানে 1 end ওপেন 1 end ক্লোজ। তাহলে 1 end ওপেন 1 end ক্লোজের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? v/4l। এল এর জায়গায় কত লিখবো? 2l/3, ঠিক আছে? এল এর জায়গায় লিখবো 2l/3, তাহলে কত হয়ে গেল? এটা 3 ওপরে গেল, 3/4 ইন্টু v/12, ঠিক আছে? 3/4 ইন্টু v/12, তো v/12 তো আমার f0, তাহলে এটা হয়ে গেল 3f0/4, দ্যাট ইজ আওয়ার অপশন বি। নেক্সট,
A monochromatic gas at initial pressure P naught, initial temperature T naught allowed to expand isothermal until volume doubles. তো আইসোথার্মালের ক্ষেত্রে কি PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে আমার প্রেশার কি, প্রেশার ইনিশিয়াল ছিল P নট, ভলিউম সাপোজ V ছিল, আর ফাইনালি প্রেশার আমি জানি না পি ড্যাশ, আর ভলিউম হচ্ছে কি ডাবল হয়েছে, ভলিউম ডাবল হয়েছে, তাহলে প্রেশার কত হয়ে যাবে, প্রেশার ইকুয়ালস টু হাফ হয়ে যাবে P নট বাই টু, বা এটা এমনিও বলা যায় PV ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে P ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু V, ভলিউম ডাবল হয়েছে তো প্রেশার হাফ হয়ে যাবে। নেক্সট কি বলেছে, নাও ইট কম্প্রেসড অ্যাডিয়াবেটিক্যালি ব্যাক টু ইটস ইনিশিয়াল ভলিউম, এবার অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেস করে ওকে ইনিশিয়াল ভলিউমে নিয়ে আসা হলো। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে P V টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। মোনো অ্যাটমিক গ্যাস বলেছে, মোনো অ্যাটমিক গ্যাসের গামা কত, স্যার গামা অফ মোনো অ্যাটমিক গ্যাস মানে 1 + 2/f, এফ এর জায়গায় বসাবো কত 3, তাহলে 1 + 2/3, তার মানে হয়ে যাচ্ছে 5/3, গামা অফ মোনো অ্যাটমিক গ্যাস আমি পেয়ে গেলাম 5/3, তাহলে P V টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমাদের জানতে হচ্ছে ফাইনাল প্রেশার অ্যান্ড টেম্পারেচার কী হবে। আচ্ছা ভলিউম, আমরা তো প্রেশার আর ভলিউমের মধ্যে রিলেশন দেখছি, ঠিক আছে, এখান থেকে আমরা প্রেশারটা বার করে নিই আগে, এখান থেকে প্রেশারটা বার করে নিই। তো ইনিশিয়াল প্রেশার ছিল কত P0/2, আর ভলিউম ছিল আমার, ইনিশিয়াল ভলিউম ছিল 2V হোল পাওয়ার গামা ইকুয়ালস টু ফাইনাল প্রেশার, আমি ধরলাম আবার P ডাবল ড্যাশ কিছু একটা ধরে নিলাম, ইন্টু ভলিউম হচ্ছে 2V, তাহলে 2V হচ্ছে ভলিউম আবার আগের জায়গায় নিয়ে আসা হয়েছে তো V নিয়ে আসা হয়েছে, তো V টু দি পাওয়ার গামা, তাহলে প্রেশার কত হয়ে যাবে P ডাবল ড্যাশ ইকুয়ালস টু V টু দি পাওয়ার গামা, V টু দি পাওয়ার গামা কেটে যাবে, তাহলে P নট ইন্টু 2 টু দি পাওয়ার, ওপরে গামা নিচে 2, তাহলে গামা -1, তাহলে P নট 2 টু দি পাওয়ার 5/3 -1 বলে কত হবে 2/3, তাহলে এটা হয়ে গেল আমার ফাইনাল প্রেশার, এটা হয়ে গেল ফাইনাল প্রেশার। বাট আমাকে ফাইনাল প্রেশার জানতে চাইনি, আমার ফাইনাল প্রেশার, হ্যাঁ ফাইনাল প্রেশার তো জানতে চেয়েছে, সরি ফাইনাল প্রেশার জানতে চেয়েছে, তাহলে P নট 2 টু দি পাওয়ার 2/3, P নট 2 টু দি পাওয়ার 2/3, তাহলে এই দুটো অপশন তো ভুল, ফাইনাল প্রেশার হয়ে গেছে। এবার টেম্পারেচার, তো আমাদের টেম্পারেচার আর ভলিউমের মধ্যে রিলেশন লিখতে হবে, সিম্পল টেম্পারেচার আর ভলিউমের মধ্যে রিলেশন লিখবো, তার জন্য আমাদের কে হেল্প করতে পারে, আমরা যদি মুখস্থ থাকে তো ভালো, না হলে আমরা হেল্প নেবো কার, PV ইকুয়ালস টু nRT, PV ইকুয়ালস টু nRT। দেখ আমি পুরোটা এক্সপ্লেন করছি বলে টাইম নিচ্ছি, বাট তুই যখন সলভ করবি তো হুড়ুর করে রানিং সলভ করে দিয়ে উড়িয়ে দিবি, তাহলে তোর এখান থেকে তুই প্রেশারকে সাবস্টিটিউট করে দে, তাহলে V ইকুয়ালস টু nR/P ইন্টু nR/P ইন্টু T, nR/P ইন্টু T, তাহলে এইখানটা যদি V ইকুয়ালস টু nRT/P লিখি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সাবস্টিটিউট করে দিই এই ইকুয়েশনে, তাহলে V এর জায়গায় বসাই যদি, তাহলে বা সরি P এর জায়গায় বসাবো, আমরা তো P কে সাবস্টিটিউট করবো কারণ V আমাদের কাছে রয়েছে অলরেডি, তো P কে যদি সাবস্টিটিউট করে দিই তাহলে P ইকুয়ালস টু nRT/V, তাহলে P এর জায়গায় এটা লিখলাম nRT/V ইন্টু V টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এখানে চলে আসছে T ইন্টু V টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে T1 ইনিশিয়ালি টেম্পারেচার ছিল T নট, ভলিউম ছিল V, ঠিক আছে, ইনিশিয়াল টেম্পারেচার ছিল T নট, ভলিউম ছিল V, আর না ভলিউম ছিল হচ্ছে V/2, ভলিউম ছিল ভলিউম ছিল 2V, ভলিউম ছিল 2V, কারণ দেখ প্রথমে আইসোথার্মাল ছিল, আইসোথার্মাল আমি যখন এক্সপ্যান্ড করেছি 2V-তে নিয়ে গেছি, তখন কিন্তু ওর টেম্পারেচার পাল্টায়নি, তো 2V ভলিউমেও কিন্তু টেম্পারেচার T নটই ছিল, তাহলে T নট ইন্টু 2V ইকুয়ালস টু হোল টু দি পাওয়ার গামা -1, আর যখন ফাইনালি এলো তখন টেম্পারেচার আমি ধরলাম T, আর ও ইনিশিয়াল ভলিউমে ফিরে এসছে তো V, তাহলে হোল টু দি পাওয়ার গামা -1, তাহলে এখান থেকে T চলে আসছে আমার V টু দি পাওয়ার গামা -1 কেটে যাচ্ছে, তাহলে T নট ইন্টু 2 টু দি পাওয়ার গামা -1, T নট 2 টু দি পাওয়ার গামা -1, তাহলে T নট 2 টু দি পাওয়ার গামা -1 মানে কত হবে, গামা -1 মানে 5/3 -1, তার মানে আবার 2/3, তাহলে T নট টু দি পাওয়ার 2/3, T নট টু দি পাওয়ার 2/3, হাই তো, তাহলে অপশান A কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলছে দ্য ডাউনওয়ার্ড ভেলোসিটি অফ এ স্মল মেটাল বল অফ মাস m and density d1 becomes constant finally when dropped in a container filled with glycerin। আচ্ছা বিকামস কনস্ট্যান্ট হয়ে গেছে, তো কনস্ট্যান্ট হয়ে গেছে মানে কি, একটা বল যখন নিচে পড়ছে তার যে ডাউনওয়ার্ড ওয়েট, তার আপওয়ার্ড কে আছে বায়ান্সি,
তো এই দুটো মিলে নেট ফোর্স কত, এই দুটো মিলে নেট ডাউনওয়ার্ড ফোর্স কত, এই দুটো মিলে নেট ডাউনওয়ার্ড ফোর্স কত, স্যার এই দুটো মিলে নেট ডাউনওয়ার্ড ফোর্স mg ইন্টু 1 মাইনাস রো বাই সিগমা, তাই তো, বা এখানে d2/d1 লিখতে পারি আমি, d2/d1, এখানে তো আমার রো সিগমা দিয়ে দেয়নি, d2 আর d1 দিয়ে দিয়েছে। তো আমার বাকি আর কে ফোর্স রয়েছে, এই মিডিয়ামে ভিসকাস ফোর্সও রয়েছে। তো ভিসকাস ফোর্স এই তিনটে মিলে যদি নেট ফোর্স 0 হতে হয়, দেখ FB আর mg এই দুটো মিলে নেট ফোর্স হচ্ছে এটা, তাহলে ভিসকাস ফোর্সের কাজ কি হবে, এইটা সিস্টেমটার ওপর টোটাল ইকুয়াল টু 0, এর মানে কি ভিসকাস ফোর্স বেসিক্যালি এইটাকে ব্যালেন্স করে দিচ্ছে, তাই না, ভিসকাস ফোর্স আপওয়ার্ড ডিরেকশন, সেটা নেট ডাউনওয়ার্ড ফোর্সটাকে ব্যালেন্স করে দিচ্ছে, তার মানে এটাই হয়ে যাবে ভিসকাস ফোর্সের ভ্যালু, এটাই হয়ে যাবে ভিসকাস ফোর্সের ভ্যালু। তাহলে কোনটা অপশন হচ্ছে mg 1 মাইনাস d2/d1, অর্থাৎ অপশন বিটা কারেক্ট হয়ে যাবে, অপশন বিটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাই। A uniform rope having uniform linear density lambda hangs vertically from the ceiling, its lower end is free. A disturbance produced at the free end at speed v naught. At a point P midway on the rope, the time taken the disturbance of pulse to reach the ceiling. আচ্ছা, কতটা টাইম লাগবে পৌঁছাতে। তো যদি আমি এরকম ভাবি যে একটা রোপ রয়েছে, এই রোপের এইখানে ভেলোসিটি কত, এইখানে ভেলোসিটি হচ্ছে আমি দিলাম কত ভি নট ভেলোসিটি দিয়েছি, ও যখন মিড পয়েন্টে পৌঁছবে তখন ওর ভেলোসিটি কত, মিড পয়েন্টে পৌঁছবে তখন ওর ভেলোসিটি vm ইকুয়ালস টু রুট আন্ডার এক্স ইন্টু জি, এটা ক্লাসে করেছিলাম মনে পড়ে, রুট আন্ডার এক্স ইন্টু জি। তো এক্স এর ভ্যালু কত, স্যার এক্স এর ভ্যালু হচ্ছে l/2, এক্স এর ভ্যালু হচ্ছে l/2, তার মানে gl/2, ঠিক আছে। এবার বলছে কত টাইমে ও মিড পয়েন্টে রিচ করবে, ঠিক আছে, টাইম টেকেন টু রিচ দ্য সিলিং। আচ্ছা, সিলিংয়ে কখন রিচ করবে, সিলিংয়ে কখন রিচ করবে, a disturbance is produced, the lower end has speed v naught at point P midway on the rope। আচ্ছা কি বলছে, disturbance produced at the free end has a speed v naught at point P on the midway on the rope, এটা কিরকম হলো। আচ্ছা, কোশ্চেনটা এই ব্যাপারটা বলছে যে ডিস্টারবেন্স এখানে প্রডিউস করা হয়েছে, এখানে ডিস্টারবেন্স একটা প্রডিউস করা হয়েছে যাতে ওর ভেলোসিটি মিড পয়েন্টে এসে ভি নট হয়েছে, যাতে ওর ভেলোসিটি মিড পয়েন্টে এসে হয়েছে ভি নট, ঠিক আছে। দেন বলছে টাইম এখানে উঠতে কত টাইম লাগবে। তো আমরা যদি ধরে নিই যে এখান থেকে এক্স ডিস্টেন্স উঠতে, সাপোজ এখানে ধরে নিলাম এক্স ডিস্টেন্স উঠতে টাইম লাগে আমার টি, ঠিক আছে, বা ধরে নিলাম ডিএক্স, একটা খুব স্মল ডিসপ্লেসমেন্ট উঠতে, ধরে নিলাম আমরা খুব স্মল ডিসপ্লেসমেন্ট উঠতে, এটা খুব স্মল ডিসপ্লেসমেন্ট ডিএক্স, এইটুকু উঠতে টাইম লাগে ডিটি, ঠিক আছে, এইটুকু উঠতে টাইম লাগে ডিটি। তো এইখানে ওর ভেলোসিটি কত, স্যার এইখানে ভেলোসিটি হচ্ছে vx, দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার এক্স। তো এই ভেলোসিটি নিয়ে ওর ডিএক্স ডিস্টেন্স ওঠে কত টাইমে, ডিটি টাইমে। তাহলে টাইম ইকুয়ালস টু কি, স্যার টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, স্পিড মানে রুট আন্ডার এক্স। তাহলে আমি যদি পুরো ইন্টিগ্রেট করি 0 থেকে টি, আমি ধরলাম টি ইকুয়াল টু 0-তে এখানে ওয়েভ পালস ক্রিয়েট করা হয়েছে, আর টি টাইমে ওয়েভ পালসটা পৌঁছে গেছে একদম টপে, তাহলে 0 থেকে টি, আর ডিএক্সকে ইন্টিগ্রেট করবো 0 থেকে এল, ঠিক আছে, 0 থেকে এল, এক্সকে ইন্টিগ্রেট করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, এদিকে থাকছে টি আর এদিকে চলে আসছে আমার ডিএক্স বাই রুট এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে কী হয়ে যাবে এক্স টু দি পাওয়ার প্লাস হাফ বাই হাফ ইন্টু, আর নিচে জি রয়েছে, তাহলে কত হয়ে গেল এক্স টু দি পাওয়ার, আচ্ছা এর লিমিট হয়ে যাবে 0 to L, তাহলে এল টু দি পাওয়ার হাফ, মানে রুট এল, 2 রুট এল, আচ্ছা জিটাও তো রুটের মধ্যে তাই না, জিটাও রুটের মধ্যে, তো এর পাওয়ার হাফ করে দেয়, তাহলে 2 রুট এল, এই 2টা উপরে গেল শুধু, রুট এল বাই জি। আবার খেয়াল কর, আমাকে ভি নটের টার্মসে অ্যান্সার বার করতে হবে, তো ভি নটের ভ্যালু হচ্ছে জিএল বাই রুট টু, জিএল বাই রুট টু, তাই তো। তাহলে এক কাজ করি, এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা, মানে আমার কাছে দুটো এক্সপ্রেশন এখন, টি ইকুয়ালস টু রুট আন্ডার, সরি 2 রুট আন্ডার এল বাই জি, আর ভি নট ইকুয়ালস টু এটা, ভি নট ইকুয়ালস টু রুট আন্ডার জি এল বাই টু, তাহলে ভি নট স্কোয়ার করে দিই, দিয়ে এলটা পেয়ে যাবো, তাহলে এল ইকুয়ালস টু 2 ভি নট স্কোয়ার বাই জি, এখানে ফট করে বসিয়ে দেয়, তাহলে 2 রুটের মধ্যে এল এর মধ্যে কী থাকছে 2 ভি নট স্কোয়ার বাই জি, 2 ভি নট স্কোয়ার বাই জি মানে জি স্কোয়ার চলে আসবে, তো জিকে জি স্কোয়ার হয়ে যাবে, তাহলে জিকে বাইরে বার করে দিতে পারিস, তাহলে 2 বাই জি ভি নট ইন্টু রুট টু,
ভি নটও বাইরে চলে আসবে, তাহলে পড়ে থাকছে 2√2 ভি নট বাই জি, ভি নট 2√2 ভি নট বাই জি, 2√2 ভি নট বাই জি মানে অপশন বি কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, 2√2 ভি নট বাই জি মানে অপশন বি কারেক্ট হবে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে সাইক্লিক প্রসেস দেওয়া আছে শোন ইন ফিগার, কোনটা ম্যাচ করবে? পি ভার্সেস ভি ডায়াগ্রাম দেওয়া আছে আমাদের, আইদার পি ভার্সেস টি ম্যাচ করবে আর ভি ভার্সেস টি ম্যাচ করবে, কোনটা ম্যাচ করবে সেটা জানতে বলেছে। দেখ ডিরেক্ট এটা আমরা জাস্ট একটা অবজারভেশন থেকে সলভ করে দিতে পারবো। কি, যদি এ বিটাকে দেখি, এ বি রাস্তাটা কীরকম? এ বি রাস্তাটা দেখ প্রেশার কনস্ট্যান্ট, এ বি রাস্তায় কি প্রেশার কনস্ট্যান্ট, কারণ পি ভার্সেস ভি গ্রাফ প্রেশার কনস্ট্যান্ট। আর প্রেশার কনস্ট্যান্ট যেহেতু আমরা কি বলবো, প্রেশার কনস্ট্যান্ট যেহেতু ভলিউম বাড়ছে, দেখ এ থেকে বি যাচ্ছে ভলিউম ইনক্রিজিং, তাহলে টেম্পারেচারও ইনক্রিজ করে ভাই, চার্লস ল, প্রেশার কনস্ট্যান্ট হলে ভলিউম আর টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল, ভলিউম বাড়ছে মানে টেম্পারেচার বাড়ছে। তো এর মধ্যে কোন গ্রাফটায় প্রেশার অফ এ বি কনস্ট্যান্ট আছে? দেখ তো পি ভার্সেস টি গ্রাফ ফ্ল্যাট লাইন, তো প্রেশার কনস্ট্যান্ট আছে, হতে পারে। পি ভার্সেস টি গ্রাফ প্রেশার দেখ এ বি পার্টে ইনক্রিজিং, হতে পারে না। ভি ভার্সেস টি গ্রাফে প্রেশার কীভাবে, কনস্ট্যান্ট প্রেশার কীভাবে ইন্ডিকেট হয়? ভি ভার্সেস টি গ্রাফে প্রেশার ইন্ডিকেট হয় স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তাই তো, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তো এখানে তো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন গ্রাফ আমি দেখতেই পাচ্ছি না ভি ভার্সেস টিতে, তো প্রেশার কনস্ট্যান্টের ব্যাপারই নেই। এখানে দেখ একটা এই লাইনটা দেখ পাসিং থ্রু অরিজিন আছে, তার মানে এটাও হতে পারে, পসিবিলিটি আছে। বাট খেয়াল কর তুই, টেম্পারেচার ইনক্রিজ হতে হবে, যেটা কি এখানে হচ্ছে। এখানে দেখ অ্যারোটা দেখ, এই টেম্পারেচার এই দিকে ইনক্রিজ হবে, বাট এই দিকে যাচ্ছে গ্রাফটা, অ্যারোটা খেয়াল কর এই দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে, তার মানে টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে, তাহলে এটা ভুল হয়ে গেল, এটাই কারেক্ট একমাত্র। বললাম না একটা অবজারভেশন থেকে এটা হয়ে যাবে, ঘাবড়াবি না, বড় প্রশ্ন এরকম লেগে ঘাবড়াবি না, আরামসে হয়ে যাবে। নেক্সট কি বলছেন, দুটো সোর্স অফ সাউন্ড প্লেস ক্লোজ টু ইচ আদার এমিটিং প্রোগ্রেসিভ ওয়েভ গিভেন বাই এত অবজারভার লোকেটেড অ্যাট দিস টু সোর্স উইল হিয়ার, কটা বিট শুনতে পাবে, কটা বিট শুনতে পাবে? দেখ একটার ওমেগা 1 রয়েছে 600 পাই, তাহলে F1 কত হয়ে যাবে স্যার? F1 হয়ে যাবে 600 পাই বাই 2 পাই 300, আর ওমেগা 2 রয়েছে 608 পাই, তাহলে F2 ইকুয়ালস টু এটা বাই 2 পাই হলে কত হবে? 304, তাই না? পাই পাই কেটে যাবে, এটাকে 2 দিয়ে কাটে 304 হার্টজ। তাহলে নাম্বার অফ বিটস কী হবে? নাম্বার অফ বিটস কিন্তু ওমেগার ডিফারেন্স থেকে আসে না, নাম্বার অফ বিটস আছে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স থেকে। তাহলে নাম্বার অফ বিটস পার সেকেন্ড, নাম্বার অফ বিটস পার সেকেন্ড ইকুয়ালস টু 300 আর 304, তাহলে কত হলো? 4 বিটস পার সেকেন্ড, 4 বিটস পার সেকেন্ড, 4 বিটস পার সেকেন্ড, ঠিক আছে, 4 বিটস পার সেকেন্ড, 4 বিটস পার সেকেন্ড। বাট এবার আমাকে ম্যাক্সিমাম মিনিমামটাও করতে হবে, ওয়াক্সিং অ্যান্ড ওয়ানিং। তাহলে আই ম্যাক্স কত হবে? আই ম্যাক্স ইকুয়ালস টু A1 প্লাস A2, আই ম্যাক্স বাই আই মিন কর, আই ম্যাক্স বাই আই মিন, A1 প্লাস A2 বাই A1 মাইনাস A2, এটা হোল স্কোয়ার করে দেবো। একদম ইন্টারফারেন্সও আমরা পড়েছিলাম এই কনসেপ্টটা, এখানেও ইউজ কর। A1 প্লাস A2 4 প্লাস 5 মানে 9, ডিভাইডেড বাই 4 মাইনাস 5 মানে 1, তার হোল স্কোয়ার, তার মানে 81:1, 81:1। তো 81:1 কোথায় আছে? 4 বিটস পার সেকেন্ড 25 60, এখানে 81:1, তার মানে ডি কারেক্ট। 4 বিটসও মিলছে, 81:1ও মিলছে, ঠিক আছে। n moles of monoatomic gas is taken through a cyclic process, ABCD একটা সাইক্লিক প্রসেসের মধ্যে রয়েছে, টেম্পারেচার at A is T0, A পয়েন্টে টেম্পারেচার ভ্যালু হচ্ছে T0, ঠিক আছে। তাহলে বলছে এফিসিয়েন্সি অফ দ্য সাইকেল ইজ নিয়ারলি, তো এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে টোটাল হিটস, টোটাল ওয়ার্ক ডান বাই দ্য সাইকেল ডিভাইডেড বাই টোটাল হিট সাপ্লাইড। টোটাল হিট সাপ্লাইড কতক্ষণ হবে? যতক্ষণ ধরো এক্সপ্যানশন হচ্ছে, ঠিক আছে। তার মানে ধর আমি বলতে পারি যে এ থেকে সি অবধি এই পার্টটায় ও কিন্তু হিট অ্যাবজর্ব করবে, ঠিক আছে। এ থেকে সি অবধি এই পার্টটায় হিট অ্যাবজর্ব করবে, তাহলে হিট অ্যাবজর্বও কত করছে? হিট অ্যাবজর্ব কত করছে? তাহলে এ থেকে বি পার্ট যদি দেখি, তাহলে হিট অ্যাবজর্ব কত করবে? হিট অ্যাবজর্ব ইকুয়ালস টু আমি কত লিখবো? এন আর ডেল্টা টি, যেহেতু ভলিউম কনস্ট্যান্ট রয়েছে এই পার্টে তো কোনো ওয়ার্ক হবে না, তাই না। আমি টোটাল হিটটা কী লিখবো? টোটাল হিটটাকে এইভাবে লিখবো টোটাল হিট অ্যাবজর্বড Q ইকুয়ালস টু QAB প্লাস QBC, ঠিক আছে, দুটো জিনিস লিখবো। আচ্ছা এবার দেখ QAB, এবিতে কত হবে স্যার? এবিটাকে আমি যদি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল দিয়ে লিখি, তাহলে ডেল্টা UAB প্লাস WAB প্লাস এটাকেও লিখবো একইভাবে ডেল্টা UBC
প্লাস ডাব্লু বিসি। এবার ডেল্টা ইউ এবি কত? ডেল্টা ইউ এবি স্যার মোনো অ্যাটমিক রয়েছে, তাহলে 3/2 এনআর ডেল্টা টি, 3/2 এনআর। স্যার ডেল্টা টি কত? দেখ ভলিউম ফিক্স আছে, এটা মানে কি ভলিউম ফিক্সড? ভলিউম ফিক্স মানে প্রেশার আর টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে প্রেশার কি হয়েছে? পি নট থেকে 2p নট হয়েছে, তার মানে চেঞ্জ কত হলো? শুধু পি নট ভাই, চেঞ্জ কত হলো? বা তুই এরকম ভাব, প্রেশার পি নট থেকে 2p নট হয়েছে মানে ডাবল হয়েছে, তাহলে টেম্পারেচারও ডাবল হবে। তো এখানে টেম্পারেচার ছিল টি নট, তাহলে এখানে হয়ে যাবে 2t নট, এখানে হয়ে যাবে 2t নট। 2t নট যদি হয় তাহলে টেম্পারেচারের চেঞ্জ কত হলো? টি নট, 2t নট মাইনাস টি নট মানে টি নট, টি নট হলো টেম্পারেচার চেঞ্জ। প্লাস ওয়ার্ক ডান কত? স্যার কনস্ট্যান্ট ভলিউম আছে, কোনো ওয়ার্ক ডান হবে না, 0। নেক্সট এটা বিসি প্রসেসে আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত? দেখ বিসি প্রসেসে কে কনস্ট্যান্ট? স্যার ভলিউম, প্রেশার কনস্ট্যান্ট। প্রেশার কনস্ট্যান্ট থাকলে টেম্পারেচার আর ভলিউম আবার নিজেদের মধ্যে প্রপোর্শনাল। ভলিউম কি হয়েছে? ভি নট থেকে 2v নট মানে ডাবল হয়েছে, তাহলে এটাও ডাবল হবে, এটাও ডাবল হবে, তাহলে এটা ডাবল হয়ে কত হবে? তাহলে এটা ডাবল হয়ে হবে 4t নট। তাহলে এখানে আমি টেম্পারেচার পেলাম কত? 4t নট, ব্যাস হয়ে গেল। তাহলে 4t নট তার মানে 3/2 এনআর ডেল্টা টি মানে 4t নট প্লাস এখানে কত আসবে? ডাব্লিউ বিসিটা কত আসবে? ওয়ার্ক ডান। স্যার পি ডেল্টা ভি, তো পি ডেল্টা ভি যদি লিখি, তাহলে পি ডেল্টা ভি বা এনআর ডেল্টা টিও লিখতে পারি আমি, তাই না? পি ডেল্টা ভি যেরকম লিখতে পারি আমি লিখতে পারি এনআর ডেল্টা টিও লিখতে পারি। তো এনআর ডেল্টা টি কত? স্যার ডেল্টা টি হচ্ছে 2t নট, তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে? এটা হয়ে যাচ্ছে 3/2 এনআর টি নট প্লাস এখানে 2 আর 4 কেটে 2, তাহলে হচ্ছে 6 প্লাস 6 প্লাস, আচ্ছা এটা কি ঠিক লিখলাম? না, এখানে তো 2t নট হবে, ভুল হলো, এখানে তো 2t নট হবে। এখানে তো চেঞ্জ ইন টেম্পারেচার কত হচ্ছে? আমি এখানে 2t নট থেকে 4t নটে আনছি, তার মানে চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে 2t নট, 2t নট হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? এন আর 2t নট যদি কমন নিয়ে নিস তাহলে 3/2 প্লাস 1 তার মানে 5/2, তাহলে 5/2 এন আর ইন্টু 2t নট। তাহলে এটা কত হচ্ছে? তাহলে 5 ইন্টু 2 মানে 10 প্লাস 3 তার মানে 13 এন আর টি নট বাই 2। এটা হয়ে গেল আমার টোটাল হিট অ্যাবজর্বড। নাও ওয়ার্ক ডান কত হবে? স্যার ওয়ার্ক ডান ইকুয়ালস টু এরিয়া উইদিন দ্য সাইকেল। তো এরিয়া উইদিন দ্য সাইকেল মানে পি নট ইন্টু ভি নট, তাই তো? পি নট ইন্টু ভি নট, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। এই ওয়ার্ক ডানকে আমি কি টেম্পারেচার টার্মসে লিখতে পারবো? যদি লিখতে পারি তাহলে কিন্তু আমার এখান থেকে ডিরেক্টলি রেশিও করলে কেটে যাবে, তাই না? তো ওয়ার্ক ডানকে কীভাবে লিখবো? তো আমি যদি পার্টিকুলার এই পয়েন্টটায় আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখি, যদি আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখি তাহলে কি লিখবো? স্যার পি নট, এখানে প্রেশার, এখানে ভি নট ইকুয়ালস টু এন আর, এখানে টেম্পারেচার টি নট, তাই তো? তাহলে দেখ আমি পি নট ভি নটকে ইজিলি এন আর টি নট লিখতে পারি। ভাই এটা না লিখলে তো আমার কাটবে না, এটা তো পুরোটা টি নটের টার্মসে এসছে। তাহলে এফিসিয়েন্সি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, কেটে দিলে কত থাকছে? এন আর টি নট পুরো কেটে যাবে, 13/2 থাকছে পড়ে, তাই না? 13/2 থাকছে। এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে তোর এফিসিয়েন্সি চলে আসবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তোর এফিসিয়েন্সি চলে আসবে, তাই না? 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তোর এফিসিয়েন্সি চলে আসবে। সরি একটা ভুল হলো ছোটো, এই ডাব্লু তো ওপরে আসবে, তাহলে এটা 2/13 আসবে, 2/13 আসবে, 2/13 ইন্টু 100, তাহলে এখানে কত হচ্ছে? নিয়ারলি 200/13। তো এটাকে নিয়ারলি 15 যদি ধরিস, নিয়ারলি ধর 15 ধর, এটাকে 200/15 নিয়ারলি যদি ধরিস, 5 দিয়ে কাটলে 4, 40, এটা কাটলে 3, 4/3, তাহলে ওই 13 পয়েন্ট সামথিং, তার নিয়ারেস্ট 15% আছে, ওই 13 পয়েন্ট সামথিং এত পার্সেন্ট, ওর নিয়ারেস্ট আছে 15%। তো আমাদের নিয়ারলি জানতে চেয়েছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু জানতে চেয়েছে, ঠিক আছে? তো ওইটাই অ্যান্সার হবে। ভালো কোশ্চেন, অনেকগুলো স্টেপস আছে, দেখে করিস, রিভিশনও হয়ে যাবে। তো মানে এই কোশ্চেনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোকে পুরোটা রিভিশন করিয়ে দেওয়া, তো রিভিশনও হয়ে গেল। নেক্সট দেখ, দুটো ইলাস্টিক রড বলেছে, এই একটা রড একটু মোটা, আর একটা রড আছে একটু সরু, ঠিক আছে? দুটো ক্রস সেকশন এরিয়া ডিফারেন্ট, কীভাবে কানেক্ট করা? সিরিজে কানেক্ট করা। বলছে ফলোইং কন্ডিশন, নো চেঞ্জ ইন দ্য লেন্থ অফ ইন্ডিভিজুয়াল রড, তার মানে কি? এটা যা এলংগেশন হতে চাইছে এটা তো তাই এলংগেশন হতে চাইছে, বা আমি যদি উল্টোভাবে বলি যে এটায় যা টেনশন পড়ছে, মানে ধর এটা ইলংগেট হচ্ছে মানে একটা ফোর্স দিয়ে ইলংগেট হতে চাইছে, এরও একটা ফোর্স দিয়ে ইলংগেট হতে চাইছে,
দুটোর ফোর্সই ব্যালেন্স হয়ে গেছে, দুটোর ফোর্সই ব্যালেন্স হয়ে গেছে কি একে অন্যকে আর ইলংগেট হতে দিচ্ছে না। তাহলে এই দুটোর টেনশন ইকুয়াল হবে, এই দুটোর টেনশন ইকুয়াল হবে বা এই দুটোর ইন্টারনাল ফোর্স দুটো ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে ইন্টারনাল ফোর্স ইকুয়াল টু কি লিখতে পারি আমি, স্ট্রেস ইন্টু ক্রস সেকশন এরিয়া, স্ট্রেস ইন্টু ক্রস সেকশন এরিয়া, এইটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইটা ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর বোথ। আর স্ট্রেসটা কীরকম স্ট্রেস, টেম্পারেচারের জন্য যে স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে মানে থার্মাল স্ট্রেস, তো থার্মাল স্ট্রেসের ভ্যালু কত, ওয়াই ইন্টু ক্রস সেকশন এরিয়া, y into cross section area না y alpha delta theta, y alpha delta theta, y alpha delta theta, y alpha delta theta into a equal to constant, equal to constant। তাহলে a1 by a2 equals to কি হয়ে যাবে, a1 by a2 কি হয়ে যাবে, কোন অপশনটা আসছে দেখি একবার পড়ে নি পুরোটা। ইলাস্টিক রড জয়েন্ট এত নো চেঞ্জ ইন লেন্থ অফ ইন্ডিভিজুয়াল রড ইন দ্য ইনক্রিজিং ইন টেম্পারেচার, আলফা ওয়ান আলফা টু লিনিয়ার এক্সপেনশন বলে দিয়েছে, a1 a2 এরিয়া, তাহলে y1 y2 কি হবে, y1 y2 রেশিও ইয়ং মডুলাসে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই দুটোকে যদি দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে লিখে দিই, y1 আলফা 1 ডেল্টা থিটা, দুজনের একই টেম্পারেচার চেঞ্জ করা হয়েছে, a1 ইকুয়ালস টু y2 আলফা 2 ডেল্টা থিটা a2, ঠিক আছে। তাহলে ডেল্টা থিটা দুই থেকে কেটে দে, তাহলে পড়ে থাকছে কি a1 বাই a2 ইকুয়ালস টু y2 আলফা 2 বাই y1 আলফা 1, y2 আলফা 2 বাই y1 আলফা 1, তাহলে অপশন ডি কারেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখ, ডিগ্রি অফ ফ্রিডম অফ অক্সিজেন গ্যাস মলিকিউল অ্যাসোসিয়েটেড উইথ ইজ রোটেশনাল মোশন, রোটেশনাল মোশনের সাথে কতটা অ্যাসোসিয়েটেড, অক্সিজেন দেখেই তুমি করে ডায়াটমিক লোকে 5 মারবে, আরে রোটেশনালের সঙ্গে কতগুলো অ্যাসোসিয়েটেড, 2, রোটেশনালের সাথে কতগুলো অ্যাসোসিয়েটেড 2 হবে অপশন, ঠিক আছে। অপশন কি হবে 2, রোটেশনাল 2। When ideal diatomic gas is heated at constant pressure, the fraction of heat energy supplied which increase the internal energy of gas, আমি কি বলেছিলাম, যখন আইসোবারিক প্রসেস হয়, প্রেশার কনস্ট্যান্ট রেখে আইসোবারিক প্রসেস হয়, তখন ওর একটা পার্ট চলে যায় কিসে, ওর একটা পার্ট চলে যায় ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে, আরেকটা পার্ট চলে যায় ওয়ার্ক ডান করতে। তো ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে কি, এখানে কি বলেছে, ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি, তো ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছে হিটের যতটা অংশ সেটা কত 1 বাই গামা, আর ওয়ার্ক ডান করে কতটা অংশ 1 মাইনাস 1 বাই গামা, ঠিক আছে। তো এখানে আমার কি বার করতে হবে, জাস্ট 1 বাই গামাটা ক্যালকুলেট করতে হবে। তো গামা কত আমাদের বলছে ডায়াটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস মানে গামা হয়ে যাবে কত, ডায়াটমিক গ্যাস মানে গামা ইকুয়ালস টু 1 প্লাস 2 বাই এফ, ডায়াটমিক মানে 5, তাহলে 5 প্লাস 2 7 বাই 5, তাহলে উল্টে দে 5 বাই 7 অ্যান্সার, 5 by 7 answer, অর্থাৎ অপশন ডি। নেক্সট, a particle undergoing simple harmonic motion has time dependent displacement, এত বলে দিই, রেশিও অফ কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি অফ পার্টিকেল at t equals to এত সেকেন্ড will be, সাংঘাতিক, t equal to এত সেকেন্ড বলে দিয়েছে, তাহলে x equals to a sin pi, t এর জায়গায় বসা 210 ডিভাইডেড বাই 90, 3 দিয়ে কাটলে 7 3, তাহলে 7 পাই বাই 3, x ইকুয়াল টু 7 পাই বাই 3, তাহলে x ইকুয়াল টু a সাইন 7 পাই বাই 3, এটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি রেশিও কত হবে, পোটেনশিয়াল এনার্জি কত হয় স্যার, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে আমাদের কার কার রেশিও বলছে, রেশিও অফ কাইনেটিক টু পোটেনশিয়াল, তো কাইনেটিক বাই পোটেনশিয়াল ইকুয়ালস টু, কাইনেটিক কত হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। স্যার হাফ এম ভি স্কোয়ার কী করবো, ফার্স্টে এক্সকে ডিফারেন্সিয়েট করবো, করে ভি আনবো, এক্সকে ডিফারেন্সিয়েট করে ভি আনবো, তো তারপর টাইম বসাবো, আগে না, আমাদের তো ডিরেক্ট এক্সও একটা দরকারই আছে, ডিরেক্ট এক্সও একটা দরকার আছে, তো হাফ কে এক্স স্কোয়ার যেটা, বা এটাকে এইভাবে লিখতে পারিস, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এভাবে লিখ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে লিখতি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে তুই রেশিও করে ফেল ফটাফট, হাফ এম ওমেগা স্কোয়ারটা কেটে দে, দিয়ে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে এই ব্যাপারটা স্কোয়ার করে দে, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার 7 পাই বাই 3 মাইনাস 1, এ স্কোয়ার কেটে গেল, সাইন স্কোয়ার 7 পাই বাই 3 মানে কত হচ্ছে, পাই বাই 3 মানে হচ্ছে আমার 60 ডিগ্রি, পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তার 60 তার
60 ডিগ্রি ইন্টু 7, 60 ডিগ্রি ইন্টু 7 তাহলে কত হয়? তাহলে কত হয়? সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে 7 টাক 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 টাক, হ্যাঁ 60 হবে। এ স্কোয়ার কেটে দে, এখানে সাইন স্কোয়ার 60 মানে সাইন 60 হচ্ছে √3/2, তার স্কোয়ার মানে 3/4, উল্টে যাবে 4/3 -1, তাহলে হয়ে গেল 1/3, 1/3 আছে, হ্যাঁ ঠিক আছে 1/3 অ্যান্সার। নেক্সট, এরকম একটা সার্কিট দিয়ে দিয়েছে, কি বলছে এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে। খুব সোজা, হাঁটাহাঁটি করলেই হয়ে যাবে। এখানে ক্যাপাসিটি ইন্ডাক্টর কিছুই দেয়নি, সহজ একদম। কারেন্ট অলওয়েজ যাবে হাই থেকে লোয়ের দিকে, আর ব্যাটারি তো হাই লো দেখতেই পাচ্ছি, অসুবিধা নেই। তাহলে এখানে এই এ আর, তাহলে এ থেকে স্টার্ট করলাম হাঁটা, কমবে, কতটা কমলো 6 × 2 মানে 12, তারপর আবার 12, তারপর কারেন্ট কত যাচ্ছে 2 × 9 মানে হচ্ছে 18, তারপর আবার বাড়লো 4, তারপর আবার কমলো 5 × 2 মানে 10, দ্যাট ইজ ইকুয়াল টু ভিবি। তাহলে এখানে ভিএ মাইনাস ভিবি কত হয়ে যাচ্ছে? ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু -12, তাহলে কত হলো? -24, 24 প্লাস 24 আর 10 কত? 24 থেকে 4 মাইনাস করে -20, -30, -48, ওপাশে গেল +48 ভোল্ট, +48 ভোল্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জেস, এ পয়েন্ট চার্জ অফ মাস m চার্জ q is released from rest থেকে রিলিজ করা হয়েছে। If there are no other forces acting on the particle, then which of the following graphs correctly show the dependence of the particle speed v on the distance x traveled by it? ঠিক আছে, কোনটা কারেক্টলি ডিস্টেন্স x কে ডিপিক্ট করছে? তাহলে যদি রেস্টে থাকে তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, রেস্টে থাকলে ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে ফাইনাল ভেলোসিটি আফটার ট্রাভেলিং ডিস্টেন্স x। আচ্ছা, অ্যাক্সেলারেশন কত হয় ইলেকট্রিক ফিল্ডে? অ্যাক্সেলারেশন হচ্ছে ফোর্স বাই মাস, ফোর্স কত? q × e, তাহলে QE/m, এবং এই অ্যাক্সেলারেশনটা কি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হলে আমরা কাইনেমেটিক্স ইকুয়েশন ইউজ করতে পারবো। তাহলে v² = u² প্লাস 2ax, তাহলে u² 0, তাহলে v² = 2QE/m × x, তার মানে v প্রপোর্শনাল টু √x। তাহলে পাওয়ার কার বেশি? স্যার v এর মাথায় পাওয়ার বেশি, তাহলে হা করা মুখ v এর দিকে থাকবে এবং প্যারাবোলা হবে, হা করা মুখ v এর দিকে থাকবে অ্যান্ড প্যারাবোলা হবে, অপশন ডি কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অপশন কি হবে? ডি কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এ বাবা পাওয়ার তো ভি এ বেশি, তাহলে এক্স এর দিকে হা করা মুখ থাকবে, অপশন বি কারেক্ট হবে। এক্স এর দিকে থাকবে হা করা মুখ, তাহলে অপশন বি কারেক্ট হবে। নেক্সট দেখ, 1 ডিভিশন অফ মেইন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার্স ইজ ইকুয়ালস টু 1 মিলিমিটার, সো এমএসডি ইকুয়ালস টু 1 মিলিমিটার। Its vernier scale has 20 equal divisions which coincide with 16, তার মানে মেইন স্কেল ডিভিশন হচ্ছে 16 আর ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 20। কি শিখেছিলাম ফর্মুলা? এলসি ইকুয়ালস টু ডিরেক্ট ভার্নিয়ার কনস্ট্যান্ট বার কর, n মাইনাস এম বাই এন ইকুয়াল ইন্টু n মাইনাস এম বাই এন, তো n মাইনাস এম বাই এন। ঠিক আছে, কত হচ্ছে তাহলে n মাইনাস এম বাই এন, তো হচ্ছে 4/20, তাহলে 1/5 এবং সেটা মিলিমিটারে, আর মেইন স্কেল রিডিং মিলিমিটারে আছে। এবার দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার স্কেল, তাহলে 1/5ই হবে। আচ্ছা, ইন্টু করতে হবে এমএসডি, হ্যাঁ তো এমএসডি তো মাল্টিপ্লাই করে দিয়েছি, 1 মিলিমিটার তো মিলিমিটারই রেখেছি, তাহলে এটা মানে হচ্ছে 1/5 মানে কত? 0.2 মিলিমিটার, অপশন বি। নেক্সট, a body is projected up with velocity এত, m is the mass of earth, আর is the maximum distance reaches from the center of earth। তো ম্যাক্সিমাম যে হাইটে যাবে সেখানে কি ওর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কি হবে? 0 হবে না, পোটেনশিয়াল কারেন্ট দুটো 0 না, দ্য সেন্টার অফ আর্থে যখন বসে আছে। ঠিক আছে, ফ্রম দ্য সেন্টার অফ আর্থ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি, এত ভেলোসিটি নিয়ে প্রজেক্ট হলো, তাহলে ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এইটা √9gm/2, এইটা। ঠিক আছে, 9gm/এটা, তাহলে ম্যাক্সিমাম যত দূরও যেতে পারবে, আচ্ছা আমরা একটা কাজ করে দেখতে পারি, এটাকে কাজ করি 9/2 gm বাই, না এইভাবে লিখি 9/16, মানে ওপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ইন্টু 2gm/r, নে এইটার রুট। দেখ তো এই পার্টটাকে তুই যদি আলাদা করিস মানে 3/4,
তাহলে এটা হয়ে গেল না তো, রুট আন্ডার 2g বাই আর মানে এসকেপ ভেলোসিটি। স্যার এসকেপ ভেলোসিটি তার মানে এই যে পার্টটা আমার গিভেন ভেলোসিটি যেটা, আমার যে গিভেন ভেলোসিটি সেটা এসকেপের থেকে কম, কারণ এই পার্টটা লেস দ্যান 1, এই পার্টটা লেস দ্যান 1। তো গিভেন ভেলোসিটি যদি এসকেপের থেকে কম হয় তাহলে আমরা কিভাবে ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট করি? এইচ ম্যাক্স ইকুয়ালস টু আর বাই ভিই স্কোয়ার বাই ভিজি স্কোয়ার মাইনাস 1, তাই তো? ফর্মুলাটা শিখিয়েছিলাম ক্লাসে। বা তুই এটাকে এনও লিখতে পারিস, যদি তুই এটাকে লিখিস এইভাবে যে ভিজি ইকুয়ালস টু, এইভাবে যদি লিখিস যে 1/n ইন্টু ভিই, তাহলেও কিন্তু তুই এখানে এন স্কোয়ার মাইনাস 1 ডিরেক্টলি লিখে দিবি, ঠিক আছে? এন স্কোয়ার মাইনাস 1 ডিরেক্টলি লিখে দিতে পারিস, তাহলে এটা হয়ে যাবে আর বাই এন স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? আর বাই এন স্কোয়ার মাইনাস 1, তাহলে এন এখানে কত? এখানে 1/n যদি 3/4 হয় তাহলে এন স্কোয়ার মানে এন মানে হয়ে যাবে 4/3, তাহলে আর বাই 4/3 এর হোল স্কোয়ার মানে 16/9 মাইনাস 1, তাহলে 9টা এলসিএম হয়ে উপরে চলে যাবে। 16 মাইনাস 9 করলে কত হচ্ছে? 16 মাইনাস 9 করলে আমার আসছে 7, তাহলে 9r/7, 9r/7, 16 মাইনাস 9, তো 9r/7 আসা উচিত অ্যান্সার, তাই না? 9r/7 আসা উচিত অ্যান্সার। দেখ তো ক্যালকুলেশনটা একবার। হ্যাঁ ঠিকই আছে, ভুল কিছু নেই, ঠিকই আছে। 9r/7, এই ডিস্টেন্সটা কোথা থেকে? এই ডিস্টেন্সটা ফ্রম সারফেস অফ আর্থ, ঠিক আছে? আর্থের সারফেস থেকে, তাহলে সেন্টার থেকে কত হবে ডিস্টেন্স? দেয়ারফর ফ্রম সেন্টার আমাকে আর অ্যাড করে দিতে হবে। ফ্রম সেন্টার আমার রিকোয়ার্ড ডিস্টেন্স কত হবে? সারফেস থেকে হচ্ছে 9r/7, সেন্টার থেকে আরও আর, তাহলে কত হলো? 9 + 7 মানে 16r/7, ঠিক আছে? এটা দেখ, এখানে অপশান নেই বলে আমার খটকালো, বাট তোর হতেই পারে হয়তো 9r/7 রয়েছে, তোর খটকালো না, তুই ওটাই মেরে চলে আসবে এবং ভুল হয়ে যাবে, -5 হয়ে যাবে। কাজে এই ভুলগুলো করিস না, একদম সিম্পল থাক, মাথা ঠান্ডা রাখবি, অ্যান্সার ঠিক হবে। স্ফেরিক্যাল ব্ল্যাক বডি, এটা একদম ক্লাসে করানো কোশ্চেন। স্ফেরিক্যাল ব্ল্যাক বডি উইথ আ রেডিয়াস অফ 12 সেন্টিমিটার, রেডিয়েটস এত পাওয়ার অ্যাট 500K, রেডিয়াস হাফ করা হলো, টেম্পারেচার ডাবল করা হলো, তাহলে কী হবে? এটা ডিরেক্ট অ্যান্সার আমার মনে আছে 1800 ওয়াট হয়। যাই হোক, একবার দেখা যাক করে। তো পাওয়ার ইকুয়ালস টু রেডিয়েটিভ পাওয়ার মানে কি? এনার্জি এমিটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4, সিগমা টি টু দি পাওয়ার 4। তাহলে পাওয়ার ইকুয়ালস টু, সরি এটা হচ্ছে এমিসিভ পাওয়ার, তাহলে এইখানে দেখ E/T, এনার্জি এমিটেড পার ইউনিট টাইম, এটাই হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার ইকুয়ালস টু সিগমা এ টি টু দি পাওয়ার 4, তার মানে পাওয়ার প্রপোর্শনাল টু এ মানে হচ্ছে 4πr², তো আর রেডিয়াসের স্কোয়ার আসবে আর টি টু দি পাওয়ার 4 আসবে। সিগমা তো স্টিফান কনস্ট্যান্ট, বাতিল হয়ে গেল, মানে প্রপোর্শনালিটির মধ্যে থাকবে না। তাহলে P2/P1 ইকুয়ালস টু R2/R1 তার হোল স্কোয়ার ইন্টু T2/T1 হোল টু দি পাওয়ার 4। আরকে কী করা হচ্ছে? রেডিয়াস বার হাফ, তার মানে এখানে হাফ, তাহলে 1/4 আসবে একটা, আর এখানে চলে আসবে কত? T2/T1, টেম্পারেচারকে ডাবল করা হচ্ছে, টেম্পারেচারকে ডাবল করা হয় তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে এখানে চলে আসবে 4, তাহলে P2 ইকুয়ালস টু 4P1, P1 বলে দিচ্ছে কত? 450, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 1800 ওয়াট। একদম ক্লাসে করানো প্রশ্ন হলে আমার অ্যান্সারটাও মনে আছে। যাই হোক, নেক্সট, the temperature of an ideal gas undergoing adiabatic expansion varies with volume এত, then the value of Cp/Cv, এ তো ভীষণ সহজ ব্যাপার। অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের টেম্পারেচার আর ভলিউমের মধ্যে রিলেশন কি? T(v⁻⁻1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ছিল তো T(v⁻⁻1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে সেটাকে আমি কম্পেয়ার করে দিই এটার সঙ্গে। আমার কাছে গিভেন ইকুয়েশন কি আছে? আমার কাছে গিভেন ইকুয়েশন আছে T প্রপোর্শনাল টু v⁻³ ঠিক আছে, -3/4। তাহলে T(v⁻), এটাকে যদি এই পাশে তুলে নিয়ে আসি তাহলে কী হবে? এটাকে দেখ, এটাকে কী করবো? এই পাশে তুলে নিয়ে আসবো, তাহলে কী হবে? T(v⁻) +3/4 হয়ে যাবে। T(v⁻) কী হবে? +3/4, তাই না? ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কম্পেয়ার করে দিই, তাহলে Γ-1 ইকুয়াল টু 3/4, Γ-1 ইকুয়াল টু 3/4, তাহলে গামা ইকুয়ালস টু 1 + 3/4, তার মানে 7/4, আর গামা মানেই হচ্ছে Cp/Cv, তাহলে অপশন ডি কারেক্ট। নেক্সট দেখ, আইসোবারিক প্রসেস, হিট ইজ সাপ্লাইড টু মোনোঅ্যাটমিক গ্যাস, দ্য ফ্র্যাকশন অফ হিট দ্যাট গোজ ইনটু মেকানিক্যাল ওয়ার্ক। একদম মেকানিক্যাল ওয়ার্কে তাহলে কত যাবে? এক্ষুনি দেখলাম না, এটা একটা সেম টাইপের কোশ্চেন।
মেকানিক্যাল ওয়ার্ক কত যায় 1 মাইনাস 1 বাই গামা। মোনোঅ্যাটমিক বলেছে, মোনোঅ্যাটমিক মানে গামার ভ্যালু কত, গামার ভ্যালু হচ্ছে 5/3, গামার ভ্যালু হচ্ছে 5/3, তাহলে 1 মাইনাস 1 বাই 5/3 মানে 3 ওপরে 5 নিচে, তাহলে কত হয়ে যাচ্ছে না 5/3 ছিল তো, 5/3 তো ছিল, 5/3 তো ও আচ্ছা, তাহলে 5/3 উল্টে দিলে 3/5, তাহলে 2/5, 2/5 হয়ে যাবে অ্যান্সার। Short bar magnet is placed in a uniform magnetic field, so when it axis 30 degree with the field experience a torque of atom, then its magnetic moment কত হবে? তো খুব সোজা, টর্কের এক্সপ্রেশন কি, টর্ক ইকুয়ালস টু mb sin থিটা, টর্ক ইকুয়ালস টু mb sin থিটা। তো টর্ক ভ্যালু হচ্ছে 4.5 10 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু, আচ্ছা m ক্যালকুলেট করতে হবে, তো বাকিগুলোকে পাশে নিয়ে চলে, b হচ্ছে 0.25 আর sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, ইকুয়ালস টু m, তাহলে m ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 0.25 মানে 1/4, তার নিচে চলে আসছে 1/8, ওপরে তুলে দেয়, তাহলে 4.5 ইন্টু 8 10 এর পাওয়ার -2 কত হচ্ছে তাহলে 8 36 10 টু দি পাওয়ার -2 0.36. Find the time after which particles initial velocity will be perpendicular to instantaneous velocity and projected with 30 meter per second horizontal 60 degree. শিখেছিলাম একদম কনসেপ্টটা, এই ইউ ভেলোসিটিতে থ্রো করা হলো, এই হচ্ছে হরিজন্টাল ডিরেকশন, এইভাবেও পড়ছে, তো যখন ও পড়ছে তখন ওর কোনো একটা মোমেন্টে ওর ভেলোসিটির ডিরেকশন এইভাবে ট্যানজেনশিয়ালি, কোনো একটা মোমেন্টে কোনো একটা টাইমে, অ্যান্ড এই যে ভেলোসিটি ডিরেকশনটা সেটা ইনিশিয়াল ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার, ইনিশিয়াল ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার, এই টাইমটা আমাদের ক্যালকুলেট করতে হয়। তো টাইমের ভ্যালু কত, ইউ বাই জি সাইন থিটা, মনে আছে হিসেবটা, ইউ বাই জি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা সরাসরি কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাহলে কত আসছে অ্যান্সার, ইউ বাই জি সাইন থিটা। তো ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, নিচে 10, আর সাইন থিটা কত, সাইন 60 ডিগ্রি মানে √3/2, √3/2, তাহলে 2 ওপরে গেল, তাহলে 3 × 2 মানে 6, আচ্ছা √3 দিয়ে একটা কেটে দে, তাহলে 2√3 সেকেন্ড, 2√3 সেকেন্ড। বুম করে একটা ভুল হয়ে গেল, দেখ বুম করে ভুল হলো, একটা বুম করে ভুল হলো উইথ ভার্টিক্যাল, তাহলে হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি হলে হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল কত 30, সাইন 30 মানে হাফ, সাইন 30 মানে হাফ, তাহলে শুধু 6 অ্যান্সার হবে, 6 অ্যান্সার হবে, ঠিক আছে 6 অ্যান্সার হবে, বোঝা গেল হিসাবটা, সেটা তো পুরো টুইস্ট হয়ে গেল এখান থেকে, এইটা অ্যান্সার আসছিল ফাট করে আমরা করে দিচ্ছিলাম, দিয়ে অ্যান্সার আপনি 6 বললেন, আবার একটা টুইস্ট দেখবি, আবার একটা টুইস্ট দেখ। স্যার যদি 30 ডিগ্রিতে থ্রো করা হয়, ঠিক আছে 30 ডিগ্রিতে থ্রো করা হয় আর 30 মিটার পার সেকেন্ডে, তাহলে টোটাল টাইম পিরিয়ড কত, স্যার টোটাল টাইম পিরিয়ড যদি দেখি, টাইম পিরিয়ড ইকুয়ালস টু স্যার 2u সাইন থিটা বাই জি, স্যার 2 ইউ এর ভ্যালু কত হচ্ছে, স্যার ইউ এর ভ্যালু 30, সাইন থিটা মানে হাফ, জি মানে 3, বুম বুম বুম, স্যার টাইম পিরিয়ড 3 সেকেন্ড আর 6 সেকেন্ডে পারপেন্ডিকুলার, নেভার পসিবল, বোঝা গেল অঙ্কটা কেন বুম অঙ্ক, টাইম পিরিয়ড 3 সেকেন্ড বেরোচ্ছে, টাইম পিরিয়ড বেরোচ্ছে 3 সেকেন্ড, তোকে বলছে 6 সেকেন্ডে ভেলোসিটি পারপেন্ডিকুলার হবে, কী করে হবে, পসিবলই না কোনো দিন, তাহলে তো যে টাইমটা বলছে সেই টাইমটা এই ফর্মুলা থেকে যা বেরোচ্ছে এটা কোনো দিন পসিবলই না, তাহলে অ্যান্সার হবে 4। এটা তো একদম করানো প্রশ্ন, মানে এর আগেও একটা এফএসসিতে আমি দিয়েছিলাম, বাট এই ধরনের কোশ্চেন আসার চান্স আছে। ইফ দ্য মাস অফ ইকুয়ালস টু 10 kg, কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন 0.22, ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন 0.22, তাহলে এইদিকে আমার ফ্রিকশন ফোর্স কত, এফ লিমিটিং, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন, তাহলে 0.2 ইন্টু 10 ইন্টু 10 মানে 10 kg ইন্টু 10 মানে এম ইন্টু জি, তো এম ইন্টু জি, তাহলে 10 ইন্টু 10 মানে হয়ে গেল আমার 100 ইন্টু 0.22, তাহলে কত হয়ে যাচ্ছে এটা, এফ লিমিটিংটা দুবার শরীরে 22 নিউটন, আর এইদিকে এটার মাস কত জানি না, এটার মাস আমি এম ধরে নিচ্ছি, তাহলে নিচের দিকে ফোর্স আসছে এমজি, তো এই ফোর্সটাকে ডেফিনেটলি ওটার থেকে বড় হতে হবে টু স্টার্ট দ্য মোশন,
মিনিমাম কেসে আমি ইকুয়াল বলবো 22, তাহলে এম ইকুয়ালস টু 22/g মানে 10, 2.2 কেজি, 2.2 কেজি মানে অপশন বি। ঠিক আছে, মাসলেস স্ট্রিং পুলি দিয়ে ক্ল্যাম্প করা হয়েছে, এটার মাস এখানে mg। ঠিক আছে, মাসলেস স্ট্রিং গেছে আর ব্লক অফ মাস এম, ক্যাপিটাল এম, ব্লক অফ মাস ক্যাপিটাল এম, তাহলে এইদিকে ফোর্স হচ্ছে আমার mg, আর পুলির মাস হচ্ছে স্মল এম, পুলির মাস স্মল এম। ঠিক আছে, দ্য ফোর্স অন দ্য পুলি বাই দ্য ক্ল্যাম্প ইজ গিভেন বাই, এই ক্ল্যাম্পটা পুলিটায় কত ফোর্স দিচ্ছে, ক্ল্যাম্পটা পুলিটায় কত ফোর্স দিচ্ছে। দেখ এখানে যদি এমজি হয় তাহলে এই ডিরেকশনে ফোর্স কত, এই ডিরেকশনে টেনশন টি, এখানে টেনশন টি, এখানে টেনশন টি, তাই তো এখানে টেনশন টি। তো এই টেনশনের ভ্যালু হচ্ছে কত, টেনশনের ভ্যালু হচ্ছে এমজির সঙ্গে সমান। তাহলে এই ডিরেকশনে ওর ওপর ফোর্স কাজ করছে একটা এমজি, আর ওর নিজের ওয়েট কাজ করছে নিচের দিকে স্মল এমজি, তাই তো নিজের ওয়েট কাজ করছে নিচের দিকে স্মল এমজি, আর এই টেনশনটাও কাজ করছে। তাহলে আমি যদি পুলিটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, পুলিটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, দেয় এই একটা ফোর্স, এটা হচ্ছে এমজি, কারণ এইটাকে যদি আমি ব্যালেন্স করি, এইটাকে যদি ব্যালেন্স করি তাহলে টি ইকুয়ালস টু এমজি হয়ে যাচ্ছে, তাহলে টি এখানে এমজি, এইখানে একটা টি কাজ করছে, এই যে দেখ এইখানে একটা টি কাজ করছে, তাহলে এটাও এমজি, আর নিচের দিকে আরেকটা ফোর্স আছে, এটা ওর নিজের ওয়েট, দ্যাট ইজ স্মল এমজি। এই তিনটে মিলে রেজাল্ট্যান্ট ফোর্স আসবে এইদিকে, যেটা এই ক্ল্যাম্পের ওপর কাজ করছে। তো ক্ল্যাম্পও ওকে একটা উল্টো ডিরেকশনে ফোর্স ফিরিয়ে দেবে, ক্ল্যাম্পও ওকে একটা উল্টো ডিরেকশনে ফোর্স ফিরিয়ে দেবে, তাহলে সেটা কত হবে, যে নেট ফোর্সটা পুলি ক্ল্যাম্পের ওপর দিচ্ছে সেই ফোর্সটাই আবার ক্ল্যাম্প ফিরিয়ে দেবে। তার মানে বেসিক্যালি এই তিনটে ফোর্সের রেজাল্ট্যান্ট। তো এইদিকে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত, স্যার টোটাল ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে m প্লাস এম ইন্টু জি, এটা টোটাল ডাউনওয়ার্ড, আর টোটাল হরিজন্টাল ফোর্স হচ্ছে ক্যাপিটাল এম জি। দুটো ফোর্স কি পারপেন্ডিকুলার, একটা এইদিকে একটা নিচের দিকে, তো পারপেন্ডিকুলার, তাহলে নেট ফোর্স কত হচ্ছে, নেট হয়ে যাচ্ছে দুটো পারপেন্ডিকুলার ফোর্সের সাম কত হবে, ভেক্টর সাম, একটা স্কোয়ার প্লাস আরেকটা স্কোয়ার, তাহলে জি স্কোয়ারটা কমন নেই না, বাইরে নিয়ে চলে যায় জি, রুটের ভেতর এম স্কোয়ার প্লাস এম প্লাস এম হোল স্কোয়ার। কোন অপশনটা আসছে, এম স্কোয়ার প্লাস এম প্লাস এম হোল স্কোয়ার, হ্যাঁ অপশন ডি কারেক্ট। নেক্সট, আন্ডারগো সাকসেসিভ ডিসইন্টিগ্রেশন, তাহলে কত বলছে, নাম্বার অফ আলফা আর নাম্বার অফ বিটা। নাম্বার অফ আলফা কীভাবে বেরোবে, আলফার নাম্বার কীভাবে বেরোবে, চেঞ্জ ইন মাস নাম্বার বাই 4, চেঞ্জ ইন মাস নাম্বার বাই 4 কত আছে, 235 থেকে 203, তাহলে কত রকম আছে 32 ডিভাইডেড বাই 4, তাহলে 8। আটটা আলফা একটা দিয়ে আছে, বিটাও তুই ক্যালকুলেট করে নিতে পারিস, নাম্বার অফ বিটা ইকুয়ালস টু কি, ফাইনাল জেড মাইনাস ইনিশিয়াল জেড মাইনাস 2 ইন্টু আলফা। ফাইনাল জেড কত, ফাইনাল জেড হচ্ছে 82, ফাইনাল জেড হচ্ছে 82 মাইনাস 92, ইনিশিয়াল জেড 92 মাইনাস 2 ইন্টু আলফা মানে 16। ঠিক আছে, তাহলে কত হলো 82 প্লাস 16 মানে 16 আর 2 8, তাহলে হচ্ছে 98 মাইনাস 92, তাহলে হলো 6, 6টা। When the arrangement consisting of horizontal thick copper wire of length 2L and radius 2R, one end of which is welded end at the horizontal thin copper wire stretched করা হলো, ratio of elongation of thick wire that in the thin wire in the equilibrium। আচ্ছা, একটা অ্যারেঞ্জমেন্ট বানানো হলো, একটা হরিজন্টাল থিক ওয়্যার নেওয়া হয়েছে, তার সাথে অফ লেন্থ 2L অ্যান্ড রেডিয়াস হচ্ছে 2R, রেডিয়াস 2R, এটাকে কানেক্ট করা হয়েছে, ওয়েল্ড করা হয়েছে কার সাথে, অ্যানাদার হরিজন্টাল থিন সরু তারের সঙ্গে ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে, মানে একদম জুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কপার ওয়্যার অফ লেন্থ L, রেডিয়াস R, রেডিয়াস হচ্ছে R। ঠিক আছে, ডায়ামিটার রেডিয়াস R, স্ট্রেচড বাই অ্যাপ্লাইং ফোর্সেস অ্যাট টু এন্ড, এইভাবে ফোর্স দিয়ে টানা হচ্ছে। তো আমরা জানি কি সিরিজ কানেকশানে কি হয়, স্যার সিরিজ কানেকশানে দুটোতেই ফোর্স কনস্ট্যান্ট হয়, এটাতেও ফোর্স এফ হলে এটাতেও ফোর্স এফ হয়, তাহলে ফোর্স যেহেতু কনস্ট্যান্ট তাহলে কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স, সেটাও কনস্ট্যান্ট, তাহলে x1 বাই x2, তাহলে এটাকে বললাম, এটার এক্সটেনশন বললাম x1, এটার এক্সটেনশন বললাম x2, তাহলে x1 বাই x2 ইকুয়াল টু k2 বাই k1, k2 বাই k1। আর স্যার কে মানে কি, কে মানে হচ্ছে y a বাই l, তাহলে y2 a2 বাই l2 বাই
y1 a1 বাই l1, কিছু সেম বলেছে, দুটোই কপার ওয়্যার বলেছে, এটাও কপার, থিক কপার ওয়্যার, এটা হচ্ছে থিন কপার ওয়্যার, দুটোই কপার ওয়্যার, যেহেতু ওয়াইটা তো সেম ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কি থিক টু থিন বলেছে, থিক টু থিন, তার মানে x1 বাই x2 ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তাহলে a2 বাই l2 ডিভাইড বাই, তাহলে a2 l1 বাই a1 l2, তাহলে a2 বাই a1 কত, a2 বাই a1 হচ্ছে ক্রস সেকশন রেডিয়াস, তাহলে r স্কোয়ারের রেশিও হবে, কারণ পাই পাই তো কেটে যাবে, r স্কোয়ার রেশিও, আর কত a2 হচ্ছে r আর নিচে 2r, তার মানে 1/2, তার স্কোয়ার করলে 1/4 ইন্টু l1 বাই l2, l হচ্ছে 2, এটা হচ্ছে l, তাহলে 2/, তাহলে 2, তাহলে এটা হচ্ছে হাফ, হাফ আসছে অ্যান্সার, তাহলে 0.5 অ্যান্সার। নেক্সট, এই তো খুব সহজ প্রশ্ন, লেন্সগুলোকে যদি এইভাবে কাটা হয়, এইভাবে একটা টুকরো বার করে নেওয়া হলো, এইভাবে একটা টুকরো বার করে নেওয়া হলো, তাহলে কী হয়, আমরা বলেছিলাম কি, যদি এই রকম কাটা হয়, যদি এই রকম কাটা হয় তাহলে লেন্সের ফোকাল লেন্থ সেম থাকে, কিন্তু যখনই আমি কার্ভেচার, একটা সাইডে কার্ভেচারকে হাওয়া করে দেবো, মানে এইরকম বানাবো, এইরকম বানাবো, সে আমি গোটা লেন্সই রাখি না কেন, ধরো আমি গোটা লেন্সই রাখলাম এইভাবে, তাতেও কী হয়ে যাবে, ফোকাল লেন্থ ডাবল হয়ে যাবে, পাওয়ার হাফ হয়ে যাবে, ফোকাল লেন্থ ডাবল পাওয়ার হাফ। আমি যদি মিডিল দিয়ে এইভাবে কেটেও দিই তাহলেও কিন্তু ফোকাল লেন্থ ডাবলই থাকবে, ফোকাল লেন্থ ডাবল, পাওয়ার হয়ে যাবে হাফ, ঠিক আছে। তাহলে অ্যারেঞ্জমেন্টগুলোকে এইভাবে সাজানো হয়েছে, তাহলে ফোকাল লেন্থ কত হবে, ফোকাল লেন্থ কিছুই না, 1/f ইকুইভ্যালেন্ট লাগিয়ে দিই, 1/f ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/, সবগুলোই তাই আছে, তাহলে 1/2f প্লাস 1/2f, কতগুলো হবে, 4টে হবে, ঠিক আছে। তাহলে 4/2f, তাহলে 2/f, তাহলে আলটিমেটলি f ইকুইভ্যালেন্ট হয়ে যাবে f/2, f ইকুইভ্যালেন্ট হয়ে যাবে কত, f/2। নেক্সট দেখ, লাস্ট কোশ্চেন আমাদের, রিং অফ রেডিয়াস r রোলস উইদাউট স্লিপিং হরিজন্টাল সারফেস এ কনস্ট্যান্ট ভেলোসিটি, দ্য রেডিয়াস অফ কার্ভেচার দ্য হাইয়েস্ট পয়েন্ট। তো এটা যখন ঘুরবে তখন রেডিয়াস অফ কার্ভেচারটা এইভাবে আসবে, তাই না, দেখ ভালো করে, এইভাবে আসবে, এটা ভিজুয়ালাইজ কর, এটা যখন এরকম ঘুরছে, এইভাবে ঘুরছে, আমার হাতটা খেয়াল কর, আমার হাতের এইটা হচ্ছে টপ পয়েন্ট, আমার হাত যদি এইভাবে ঘোরে তাহলে আমার টপ পয়েন্টটা কি, এরকম আমার তো হাতটা রোল করতে করতে এগোবে, আমার হাতটা দেখ রোল করতে করতে এগোবে, তাহলে আমার টপ পয়েন্টটা যেটা আছে সেটা এইভাবে আসবে। তো একটা কার্ভ পাথে যখন একটা পয়েন্ট মুভ করে, একটা কার্ভ পাথে যখন একটা পয়েন্ট মুভ করে, তখন ওর কার্ভেচার কীভাবে পাবো, রেডিয়াস অফ কার্ভেচার কীভাবে পাবো, দেখ এটা তো একটা কার্ভ পাথ, এটা একটা কার্ভ পাথ, তো কার্ভ পাথের রেডিয়াস অফ কার্ভেচার কীভাবে পাবো, রেডিয়াস অফ কার্ভেচার কীভাবে পাবো, রেডিয়াস অফ কার্ভেচার কীভাবে পাবো, খুব সহজ একটা ডিরেক্ট ফর্মুলা বলছি, মাথা রাখবি, কী ফর্মুলা, ভেলোসিটি স্কোয়ার বাই নর্মাল অ্যাক্সেলারেশন, ভেলোসিটি স্কোয়ার বাই নর্মাল অ্যাক্সেলারেশন, নর্মাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে। মানে বেসিক্যালি তুই এইটা মনে রাখ না, এইরকম মনে রাখ, এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কী হয় স্যার, ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইকুয়ালস টু কী হবে, আর ইকুয়ালস টু কী হবে, ভি স্কোয়ার বাই অ্যাক্সেলারেশন, এই নর্মাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল তো এখানে নর্মাল অ্যাক্সেলারেশন, মানে যেটা ভেলোসিটির সঙ্গে অলওয়েজ পারপেন্ডিকুলার থাকছে। তাহলে ভেলোসিটি স্কোয়ার, দেখ ভেলোসিটি তো পয়েন্টের ভি আছে, কোনো চাপ নেই, আর নর্মাল অ্যাক্সেলারেশন কত হবে, ভি স্কোয়ার বাই আর, নর্মাল অ্যাক্সেলারেশন কত হবে, ভি স্কোয়ার বাই আর, তো ভি স্কোয়ার বাই আর কত, আচ্ছা এখানে দেখ টপ পয়েন্টের বলেছে, তো আমরা কী বলা হয়েছিল, আমাদের বলা হয়েছিল যে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, দেখ আমরা কী শিখেছিলাম রোলিংয়ে, এই পয়েন্টের ভেলোসিটি যদি ভি হয়, তাহলে পিওর রোলিংয়ের কেসে এই পয়েন্টের ভেলোসিটি কত হবে, 0, কী করে হচ্ছে, এই যে ভি এদিকে আর ওমেগা এইদিকে দিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই তো, তাহলে ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে এই পয়েন্টের জন্য কী লিখবো, এই পয়েন্টের জন্য এইদিকে ভি আর ওমেগাও এইদিকে, তাহলে পিওর রোলিংয়ের কেসে যদি ভি ইকুয়ালস টু আর ওমেগা হতে হয়, পিওর রোলিংয়ের কেসে যদি ভি ইকুয়ালস টু আর ওমেগা হতে হয়, তাহলে এই পয়েন্টের ক্ষেত্রেও ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে ভি ইকুয়ালস টু, ভি এর ভ্যালু আর ওমেগার সমান, তাহলে এখানে আর ওমেগার জায়গায় আমি যদি ভি বসাই, তাহলে এই পয়েন্টের টোটাল ভেলোসিটি কত হলো, 2v, এই পয়েন্টের টোটাল ভেলোসিটি হলো 2v, এটা দেখবি ক্লাসে আমি বারবার বলেছিলাম, এই পয়েন্টের টোটাল ভেলোসিটি কত, এই পয়েন্টের টোটাল ভেলোসিটি যদি বলি, তাহলে এইদিকে ভি, এইদিকে আর ওমেগা, সেটার ভ্যালু তো ভি এরই সমান, তাহলে এখানে কত হলো ভেলোসিটি, √2 ইন্টু ভি, স্যার এখানে ভেলোসিটি এইদিকে ভি, আর না এটা এইভাবে যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, তাহলে এই ভেলোসিটিটা এই দিকে হবে, তো এইভাবে যাচ্ছে, তো v√2, এটা ভি, এটা ভি, আর এটা তাহলে নিচের দিকে, এদিকেও ভি,
কারণ এটা আর ওমেগা বেসিক্যালি এটা আর ওমেগা, তো আর ওমেগার ভ্যালু তো ভি এর সমান, তো আমি যদি এটাকেও ভি ভাবি তাহলে এইদিকে চলে এলো রুট ভি, সরি রুট টু ভি, ঠিক আছে। তো এখানকার টপ পয়েন্টের ভেলোসিটি কত, টু ভি, টপ পয়েন্টের ভেলোসিটি তো টু ভি, তাহলে টু ভি এর হোল স্কোয়ার বাই নর্মাল অ্যাক্সেলারেশন কত, ভি স্কোয়ার বাই আর, নর্মাল অ্যাক্সেলারেশন কি লিখবো ডিরেক্টলি ভি স্কোয়ার বাই রেডিয়াস, ব্যাস। চল তাহলে এখান থেকে ভি স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, ফোর আর পড়ে থাকলো, কারণ অপশান কোনটা হলো সি, অপশান কোনটা হলো সি, ঠিক আছে। তাহলে সব কটা কোশ্চেন হয়ে গেল, আশা করি বোঝা গেছে সব কটা কোশ্চেন। খুব ভালো করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবি, একটু অন্য ধরনের কোশ্চেন, একটু অন্য স্বাদের কোশ্চেন, ডেফিনেটলি তুই বেনিফিট পাবি, তোর কনফিডেন্স বাড়বে। থ্যাংক ইউ, টাটা।